হ্যালো বন্ধুরা, ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ যারা এই ভিডিওটি দেখবেন তারা সবাই আমাদের কিছু কথার ভালোবাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি জানি এই ভিডিওটি অনেক দর্শক দেখবেন, তাই সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও আরও উপহার দিব। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওতে মেইন পার্টে ভয়েস করছেন আপনাদের সবার প্রিয় জুটি শামীম সোনালিকা। তো গাইস, সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নিজের চেহারাটা আয়নায় দেখেছিস কখনো? তুই কোথায় আর আমি কোথায়? হ্যাঁ, এই চেহারা নিয়ে আমার বউ, এই আরব চৌধুরী বউ হয়ে দেখেছিস? হাউ ফানি। এয়ারপোর্টের কাচের গ্লাস ভেদ করে রোদ এসে ফয়েজের গায়ে পড়ছে। দুই হাত পকেটে ঢুকিয়ে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি বাইরের দিকে। মুখটা সব সময়ের মতোই গম্ভীর। স্যার, সব কাজ শেষ। হঠাৎ কারোর কণ্ঠে ধ্যান ভাঙে ফয়েজের। ফয়েজ ঘুরে দেখে লিওন দাঁড়িয়ে আছে। লিওন ফয়েজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আজ ফয়েজ বিডিতে ফিরছে। বিডিতে ফেরার কোনো ইচ্ছে ছিল না ওর, কিন্তু মায়ের জেদের উপর হার মেনে লাস্ট অব্দি বিডিতে ফেরার ডিসিশনটা নিয়েই নিল। ফায়াজ লিওনের হাতের থেকে কাগজপত্রগুলো নিয়ে লিওনকে বলে উঠল, স্যার বলার অভ্যাসটা চেঞ্জ করো লিওন। বলেই হাঁটা শুরু করলো। লিওনও একটা দীর্ঘশ্বাস ফেলে ফায়াজের জিনিসপত্র নিয়ে ফায়াজের পিছু পিছু চলল। এই ছেলেটাকে লিওন কিছুতেই বুঝে উঠতে পারে না, কখন কি করে কি বলে নিজেই জানে না। বাসের জানালায় দুই হাতের উপর মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে ফারিহা। চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। ফারিহার পাশের সিটের সাথে হেলান দিয়ে বসে আছে ওর বাবা রাসেল মির্জা। মেয়েকে একা এত বড় একটা শহরে রেখে যেতে কিছুতেই মন টানছে না ওনার, কিন্তু উনি নিরুপায় হয়ে এত বড় একটা ডিসিশন নিয়েছেন। ফারিহা ঢাকা কিছুতেই আসতে চাইছিল না, বাবার জেদের কাছে হার মেনে আসতেই হলো। একটা অচেনা শহরে মা আর ভাইকে ছেড়ে কি করে থাকবে ভাবতেই ফারিহা ফুপিয়ে কেঁদে উঠল। রাসেল মির্জা মেয়ের কান্না থামাতেই ফারিহার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ফারিয়া, মা আমার কান্না করছিস কেন? মাত্র তো 2 মাসের ব্যাপার। 2 মাস পর তো আমরা সবাই ঢাকা চলে আসবো। তখন তুই আমাদের কাছে এসে পড়বি, আর এই 2 মাস দেখবি বলতে বলতে কেটে গেছে। এই 2 মাসে প্রতি সপ্তাহে এসে আমি তোকে দেখে যাব। যাওয়ার সময় কান্না করতে নেই মা। তুই কাঁদলে তোর মাকে কি করে সামলাবো বলতো মা? ফারিহা বাবার কথা শুনে চোখ ভর্তি জল নিয়ে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমিও তোমার সাথে 2 মাস পরে আসতাম বাবা। এই 2 মাস না হয় এখান থেকে হসপিটাল যাওয়া আসা করতাম। না আমার তা কি করে হয়? এতে তোর পড়ালেখার ক্ষতি হতো, যেটা আমি চাইনি। আমার স্বপ্নগুলো তুই ছাড়া আর কি পূরণ করবে বল? আমি চাই তুই একজন বড় ডাক্তার হয়ে আবার গ্রামে ফিরবি, গ্রামের অসহায় মানুষদের পাশে থাকবি। এত বড় একটা স্বপ্ন পূরণ করার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে তোকে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব বাবা, শুধু তোমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে। বলেই আবার কান্না করে দিল ফারিহা। রাসেল মির্জা মেয়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে উঠল, ওইটা কি অচেনা কারোর বাসা নাকি পাগলি? ওইখানে তোর খালা আছে, রিঙ্কু আছে। রিঙ্কুর তুই একসাথে থাকবি। তোমাদের খুব মিস করব বাবা। স্বপ্ন পূরণ করতে হলে 2টো জিনিস খুবই প্রয়োজন, ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাস। জীবনের কোনো ক্ষেত্রে চোখের জলকে প্রশ্রয় দিবি না, তাহলে তুই দুর্বল হয়ে পড়বি। আর আমি চাই না আমার মেয়ে দুর্বল ভীতু টাইপের হোক। কোনো অন্যায়কে প্রশ্রয় দিবি না। মনে রাখবি, যাই হয়ে যাক না কেন, তোর বাবা তোর পাশে সারা জীবন আছে। লাভ ইউ বাবা। বলেই ফারিহা ওর বাবাকে জড়িয়ে ধরল। সত্যি তো, স্বপ্নকে ছুঁতে পাওয়া কি এতই সহজ? স্বপ্নকে ছুঁয়ে দেখতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হয়। আর ফারিহা তো ভীতু না, তাহলে ফারিয়া কেন কাঁদছিল? ইমোশনাল হলে চলবে না, বাবার স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে ভেবেই ফারিহা চোখের জলগুলো মুছে নিয়ে মুখে হাসি ঝুলিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। খুশি মনে কথাগুলো বলে উঠল আরাফ। ওর ঠিক সামনেই জানালার গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে একটা কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে অনন্যা। কোমর অব্দি লম্বা চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে চলেছে। মুখে লেগে আছে হাজারটা বিষণ্ণতা। এদিকে আরাফ যে ওকে কিছু বলতে যাচ্ছে সেদিকে ওর খেয়ালই নেই।
আরাফ অনন্যাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অনন্যার দিকে এগিয়ে অনন্যার কাঁধে হাত রাখতেই অনন্যা আরাফের দিকে ফিরে তাকালো। অনন্যাকে তাকাতে দেখে আরাফ আবারও হাস্য উজ্জ্বল মুখ করে বলে উঠল, আপু, আমি তোর উপর হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ গুনে গুনে নেব। তুই প্লিজ একবার আমার সাথে কথা বল আপু, প্লিজ। আরাফের কথা শুনে অনন্যা এক দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছে। নিজের একমাত্র বোনকে প্রতিনিয়ত পাথরের মতো দেখতে আরাফের বড্ড কষ্ট হয়। অনন্যাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আরাফ এইবার অনন্যাকে ঝাঁকিয়ে জোরে চিৎকার করে বলতে থাকে, প্লিজ একবার কথা বল আপু, একবার আমাকে ভাই বলে ডাক, আগের মতো আমাকে বকে দে, আমাকে মার, তাও প্লিজ চুপ করে থাকিস না। শুনতে পারছিস তুই আমার কথা? একবার ভাই বলে ডাক না আপু, প্লিজ। বুবু, একবার ভাই বলে ডাক আমাকে। এই বুবু। বলেই অনন্যাকে জড়িয়ে ধরে কান্না করে উঠল আরাফ। অনন্যাকে এখনো সেই পাথরের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে আছে। 2 দিন ধরে বিয়ে বাড়ির আমেজটা মুহূর্তেই নষ্ট হয়ে গেছে। পুরো বাড়ি জুড়ে থমথম পরিবেশ বিরাজ করছে। তেজালো সূর্যটা গা ঢাকা দিয়েছে কালো মেঘের আড়ালে। কালো মেঘ এসে সবকিছু যেমন নিমেষেই গ্রাস করে দেয়, তেমনি এক টুকরো কালো মেঘ এসে অরিনের জীবনটা গ্রাস করে নিয়েছে। বিয়ের আসরে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে মেয়েটা সারা জীবনের সমাজের রীতি নিয়ম মেনে বঞ্চিত হয়ে গেল। অন্য কেউ হলে অরিন এতটা কষ্ট পেত, কিন্তু যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতো সেই আরাফ ওর সাথে বেইমানি করলো, ওকে সবার সামনে ছোট করলো। এটা অরিন কিছুতেই মেনে নিতে পারছে না। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখের কাজলগুলো লেপ্টে রয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, লাল বেনারসিটার ভিজে চুপচুপ হয়ে আছে। ওয়াশরুমের দরজা ভেদ করে অরিনের কান্নার শব্দটা রুম অব্দি আসার সুযোগ পাচ্ছে না। অরিন 2 হাঁটুতে মুখ গুজে কান্না করছে। কতক্ষণ যাবৎ এভাবে ভিজছে অরিন ঠিক নেই। কেন এমন করলো আরাফ, সেটা বের করতেই হবে। অরিন 2 হাত দিয়ে নিচের গয়নাগুলো খুলে ছুঁড়ে মারতে লাগলো চারিদিকে। দরজার ওপার থেকে আহান আর জিনিয়া দরজা ধাক্কাচ্ছে অনেকক্ষণ যাবৎ। আহান এইবার আর না পেরে চিৎকার করে বলে উঠল, প্লিজ অরিন, দরজাটা খোল বোন। কেন এমন পাগলামি করছিস? ওই ছেলেটা তোকে ভালোবাসে না, তার জন্য তুই কেন কষ্ট পাবি? আহানের সাথে তাল মিলিয়ে জিনিয়াও বলে উঠল, আরো দরজাটা খুলে দে দোস্ত। আমি আহান ভাইয়া 2 মিলে আরাফের এমন করার পেছনের কারণ খুঁজে বের করবই। আরাফকে এর শাস্তি পেতেই হবে। দরজাটা খোল বোন, প্লিজ। ওদের শান্ত করার জন্য অরিন চেঁচিয়ে বলে উঠল, প্লিজ ডিস্টার্ব করো না আমার ভাইয়া, আমি ঠিক আছি, আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ প্লিজ। আহান প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই জিনিয়া আহানকে থামিয়ে দিয়ে বলে উঠল, থাক ভাইয়া, ওকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। আহানও আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলো। রুম থেকে জিনিয়াও চোখের কোণে জমে থাকা পানিগুলো টিস্যু পেপারে মুছে বেরিয়ে এলো। একের পর এক জিনিসগুলো মেঝেতে ছুঁড়ে মারছে আরাফ। রাগ আর কষ্ট দুটো মিশিয়ে আরাফ নিজেকে সামলাতে না পেরে রুমে ভাঙচুর করছে। ও তো প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু নিজের অজান্তেই অরিনকে ভালোবেসে ফেলেছে। একমাত্র বোনের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করলো আরাফ। এত কিছু করেও লাভ হলো না। অনন্য তো আর কথা বলতে পারলো না। আরাফ বড় একটা ফুলদানি হাতে নিয়ে সোজা ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারল। আয়নাটা মুহূর্তেই বহু খণ্ডে বিভক্ত হয়ে গেল, আর আরাফ 2 হাতে নিজের চুল আঁকড়ে ধরে চিৎকার করে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তারপর পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে উঠল, আর পারছি না। আমি নিজের সাথে নিজের লড়াই করে প্রতিনিয়ত হেরে যাচ্ছে। নিজের ভালোবাসাকে নিজ হাতে হত্যা করলাম। অরিন আমাকে ঘৃণা করবে আজ থেকে। আর করবি না বা কেন? আমি তো অন্যায় করেছি, অনেক বড় অন্যায়, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমাকে ক্ষমা করেছি অরিন। আমি না চাইতেও তোমাকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, ক্ষমা করো আমাকে। বলে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। দরজার বাইরের থেকে নিজের ছেলের এমন পাগলের মতো অবস্থা দেখে মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে রুমের দিকে পা বাড়ালো শারমিন চৌধুরী। নিজের চোখের সামনে নিজের একমাত্র মেয়েটাকে 1 বছর ধরে কুড়ে কুড়ে শেষ হয়ে যেতে দেখেছে। এখন ছেলেটাও প্রতিশোধের নেশায় পাগল হয়ে নিজের জীবনটাকেই নষ্ট করে দিল। ভেবেই শারমিন চৌধুরী কান্নায় ভেঙে পড়ল। একটা বাড়ির নিচে এসে ফারিহাদের গাড়িটা থামতেই গাড়ির জানালা দিয়ে বাইরে উকি দিতেই ফারিহা এক দোতলা বাড়ির দিকে ফারিহার নজর গেল। বাড়িটা দেখতে রাজপ্রাসাদের থেকে কম না।
এটা ফারিহার খালাদের নতুন বাড়ি। এই বাড়িতেই প্রথম এলো ফারিহা। ফারিহার কেমন যেন লাগছে এই বাসায় থাকতে, তাও থাকতেই হবে, কি আর করার। ফারিহারা গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই ডালিয়া বেগম হাসি মুখে দরজা খুলে দিতেই ফারিহা ডালিয়া বেগমকে সালাম দিতেই ডালিয়া বেগম ফারিহাকে হাসি মুখে জড়িয়ে ধরে বলে উঠল, কেমন আছিস ফারিহা মা? কতদিন পর তোকে দেখলাম। রিঙ্কু, দেখে যা কারা এসেছে। ভাইজান, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসেন। কতদিন পর আপনাদের দেখলাম, মনটা নিমেষেই ভালো হয়ে গেল। রাসেল মির্জা ও বোনের সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকলো, আর ফারিহা বড় বড় চোখ করে চারিদিকটাকে দেখছে। বাড়িটা রাজকীয় ভাবে সাজানো। ওনারা কত বড় লোক, অথচ মনি আর রিঙ্কু কত সাধারণভাবে চলাফেরা করে, কোনো অহংকার নেই মনি। উফ রিঙ্কু, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ফারু আপু, তুমি কি ভীতু? ফাজিল মেয়ে, তুমি কতদিন পর আসলে পারু আপ্পি। ইস, কত খুশি হয়েছে আমি। চলো চলো, আমরা গল্প করব, অনেক কথা জমে আছে। বলেই ফারিহার হাত ধরে টেনে উপরে নিয়ে যেতে লাগলো রিঙ্কু। ফারিহাও খুশি মনে চলল ওর সাথে, কিন্তু ফারিহা তো আর জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে ঘন্টাখানেক হবে। ল্যাম্পপোস্ট গুলো অন্ধকারে ঠাই মাথা তুলে দাঁড়িয়ে আছে। অন্ধকারটা আস্তে আস্তে চারিদিক ঘিরে ধরছে। অনন্যা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছিল। যেদিন থেকে বাকশক্তি হারিয়ে ফেলেছে সেদিন থেকে একাকিত্ব ঘিরে ধরেছে অনন্যাকে। বিষাক্ত অতীতটা অনন্যা কিছুতেই মেনে নিতে পারে না। সারাদিন অভিনয় করতে করতে আরাফ ক্লান্ত হয়ে গেছে। এখনো অব্দি গায়ের পাঞ্জাবিটাও খোলেনি। এই পাঞ্জাবিটা যে অরিনের পছন্দ করা ছিল। ব্যালকনির এক কোণায় বসে বসে গিটারে টুংটাং শব্দ করে যাচ্ছে। গিটারটাও ওর সাথে ছলনা করছে, কিছুতেই সুর তুলতে পারছে না। জোরে গিটারের তারগুলো টেনে ধরায় আরাফের হাত কেটে রক্তাক্ত হয়ে আছে, তাও আরাফ থামছে না, সুর তুলেই যাচ্ছে। আরাফের চোখ ভর্তি জল, বারবার অরিনের চেহারাটা সামনে ভেসে উঠছে। আরাফের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। শারমিন চৌধুরী কিচেনে চা বানাচ্ছিলেন। হঠাৎ কলিং বেল বাজায় দরজা খুলতেই অবাক হয়ে গেল, কারণ দরজায় অরিন দাঁড়িয়ে আছে। দেখতে একদম পাগলের মতো কম লাগছে না, পরনের শাড়িটাও ভিজে। এই অবস্থায় অরিনকে এখানে দেখে শারমিন বেগম অবাক চোখে জিজ্ঞেস করে উঠল, তুমি এখানে এই অবস্থায়? অরিন কিছু না বলে ওনাকে ঠেলে ভেতরে ঢুকে সোজা উপরে আরাফের রুমে চলে এলো। আরাফের রুমে আসতেই ব্যালকনি থেকে টুংটাং আওয়াজ আসতেই অরিন জোর পায়ে ব্যালকনির দরজায় গিয়ে মলিন কণ্ঠে আরাফ বলে ডেকে উঠল। চেনা কণ্ঠ পেয়ে আরাফ পিছনে ফিরতেই হুট করে দাঁড়িয়ে গেল। অরিনকে চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় দেখে আরাফের চোখ কপালে। প্রশ্নসূচক কণ্ঠে অরিন বলতেই আরাফের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসলো অরিন। তারপর আরাফের কলার ধরে চেঁচিয়ে বলে উঠল, তোকে অনেক ভালোবেসেছিলাম রে, আর তুই আমার সাথে বেইমানি করলি কেন? কি ক্ষতি করেছিলাম তোর? কেন আমার বাবার সম্মান মাটিতে মিশিয়ে দিলি? কেন আমাকে ঠকালি? একবার বলতে আমি তোর জীবন থেকে সরে যেতাম। তাহলে কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? কেন? আমার প্রশ্নের উত্তর দে, কেন এমন করলি? কেন? বলেই অরিন আরাফের গালে আরেকটা থাপ্পড় দিয়ে উঠল। তৃতীয় নম্বর থাপ্পড়টা দেওয়ার জন্য অরিন হাত তুলতেই আরাফ অরিনের হাতটা ধরে ফেলল। রাগে অরিনের গাল চেপে ধরে বলে উঠল, আরাফের গায়ে হাত তোলার অধিকার তোকে কে দিয়েছে? হাউ ডেয়ার ইউ, টফার কোথাকার! অরিনের ব্যথায় আহ বলে উঠল। আমার লাগছে আরাফ, ছাড়ো আমাকে, ছাড়ো। বলেই অরিন এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তারপর রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, কেন এমন করলে তুমি? তোমার কাছে হাত জোর করছি, একবার আমাকে কারণটা বলো। আমি কোনো দিন আমার মুখ তোমাকে দেখাবো না, প্রমিস করলাম তোমাকে। প্লিজ একবার শুধু কারণটা বলো। আরাফ চোখের জলটুকু অরিনের থেকে লুকাতে হুট করে পিছনে ঘুরে গেল। চোখ বন্ধ করে দাঁত মুখ খিঁচে দুই হাত মুঠ করে আছে। অরিন এমন করলে আরাফ নিজেকে সামলাতে পারবে না। আরাফকে চুপ থাকতে দেখে অরিন আবারও কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, চুপ করে থেকো না আরাফ, প্লিজ একবার কারণটা বলো। আরাফ অরিনের চোখের আড়ালের চোখের জল মুছে নিয়ে রাগী ফেস করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল,
তোর মতো মেয়ের কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তোদের মতো মেয়ের সাথে এমনই হওয়া উচিত। ব্যাস, অনেক বলেছো তুমি। আর না, আর কিচ্ছু শুনতে চাই না আমি। শুধু একটা কথা মনে রেখো, আজকের পর অরিন মনে প্রাণে শুধু একটা মানুষকে ঘৃণা করবে। সে কে জানো? সে হলো মিস্টার আরাফ চৌধুরী। যতদিন এই অরিন বেঁচে থাকবে ততদিন শুধু এই নামের মানুষটাকে ঘৃণা করবে। চললাম। বলেই অরিন চোখ মুছতে মুছতে দৌড়ে আরাফের বাড়ি থেকে বেরিয়ে আসলো। অরিন চলে যাওয়ার সাথে সাথে আরাফ রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে দেওয়ালে ঘুষি মেরে বসলো। একাধারে কয়েকবার দেয়ালে ঘুষি মারায় ওর পূর্বের রক্তাক্ত হাতটা আরো ক্ষতবিক্ষত হয়ে গেল। এক পর্যায়ে ক্লান্ত হয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি আমাকে ডিজার্ভ করো না অরিন। এই আরাফ তোমার যোগ্য না। যে তোমাকে সম্মানই করতে পারে না, সে তোমার যোগ্য কি করে হবে বলো? ফাঁকা রাস্তায় এলোমেলোহীন ভাবে কাঁদতে কাঁদতে দৌড়ে চলেছে অরিন। চোখের জল যেন কিছুতেই বাদ মানছে না অরিনের। অরিন দৌড়ে এসে একটা ব্রিজের উপর বসে পড়ল কাঁদতে কাঁদতে। অরিন বসে পড়তেই ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হলো। অরিনের মনে হচ্ছে এই বৃষ্টিগুলো অরিনকে সান্ত্বনা দিতেই এসেছে। অরিন এক নাগাড়ে কেঁদেই চলেছে। যদি কিছুটা নিজেকে শান্ত করতে পারে। এই ঝুম বৃষ্টিতে একটা শীতল হাতের স্পর্শে অরিন শিউরে উঠল। উপরে তাকাতেই অন্ধকারে মানুষটাকে চিনতে পারল না অরিন। অরিন তাকাতেই সামনে থাকা ব্যক্তিটি মলিন কণ্ঠে বলে উঠল, আর কত কষ্ট পাবি বলতো? চেনা কণ্ঠস্বর পেয়ে অরিন একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। অরিনের কথা রাখতেই আহানি অরিনকে আরাফদের বাসায় নিয়ে এসেছিল। তখন অরিনকে আরাফদের বাসা থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে আহানও পিছু পিছু দৌড়ে আসে। অরিন দুহাত দিয়ে চোখের পানিগুলো মুছে বলে ওঠে, না ভাইয়া, আমি আর কাঁদবো না। কার জন্য কাঁদবো বলো? ওই নোংরা মানুষটার জন্য? কখনো না। আমি আর ওর জন্য চোখের পানি ফেলবো না। তোমাকে আর বাবাকে নিয়ে হ্যাপি থাকবো। ক্ষমা করো আমাকে। আমার জন্য তোমাদের সম্মান ধুলোয় মিশে গেল। না বোন, এতে তোর কোনো দোষ নেই। ভাগ্যের উপর কারো হাত থাকে না। বেশিক্ষণ ভিজলে শরীর খারাপ করবে। বাসায় চল, বাবা তোর জন্য অপেক্ষা করছে। আহান অরিনকে নিয়ে বাসায় চলে এলো। জানালা দিয়ে রোদের আলো ফারিহার চোখে পড়তেই ফারিহা বিরক্তি নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো। আশেপাশে ফিরতেই দেখে রিঙ্কু পাশে নেই। ফারিহা বিছানা ছেড়ে ব্যালকনিতে যেতেই হিমশীতল বাতাস ফারিহার মনটা একেবারে ফুরফুরে করে দিল। সকালের মিষ্টি রোদের আলো চারিদিকে ঝলমল করছে। গাছগুলো আপন মনে মাথা নেড়ে যাচ্ছে। ছোট ছোট পাখিগুলো উড়ে বেড়াচ্ছে চারিদিকে। নিজের অজান্তেই ফারিহার মুখে হাসি ফুটে উঠল। ফারু আপ্পি? রিঙ্কুর ডাকে ফারিহা পেছন ফিরে দেখে রিঙ্কু দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে। কোথাও যাওয়া হচ্ছে বুঝি? আজকে আমার একজন স্পেশাল গেস্ট আসবে, তাকে রিসিভ করতে এয়ারপোর্ট যাচ্ছি আমি আর বাবা। তুমিও জয়েন করতে পারো আমার সাথে। না রিঙ্কু, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা যাও, আমি মনির সাথে বাসায় থাকবো। তাছাড়া বাবাও চলে যাবে কিছুক্ষণ পর। ঠিক আছে। ফারিহা ব্যালকনি থেকে ভিতরে আস্তে আস্তে বলে উঠল, কি আসবি রিঙ্কু? বলা যাবে না, ইটস সারপ্রাইজ ম্যাম। পাগলি, বলতে হবে না। ফারিহা হাসতে হাসতে ফ্রেশ হতে চলে গেল। রিঙ্কিও মুচকি হেসে নিচে নিচে বলে উঠল, তুমি তো জানো না ফারু আপ্পি, তোমার জন্য কি অপেক্ষা করছে। এত কষ্ট করে এত প্ল্যান করে তোমাকে এখানে এনেছি কি শুধু শুধু নাকি? রিঙ্কুও নিচে নিচে হেসে উঠল। তারপর বাবার ডাক পড়তেই রিঙ্কু চলল এয়ারপোর্টের উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ কলিং বেল বেজেই যাচ্ছে। ডালিয়া বেগম কিচেন থেকে বের হয়ে আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলতেই খুশি হয়ে গেলেন। কারণ দরজার বাইরেই ফায়াজ দাঁড়িয়ে আছে। ফায়াজ মামুনি বলেই ডালিয়া বেগমকে জড়িয়ে ধরল। কখনোই সবার সাথে কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। একা বাসায় থাকায় ফারিহাত ঘুরে ঘুরে প্রত্যেকটা রুম দেখছিল। দোতলার একদম কর্নারের রুমটা অনেক সুন্দর পরিপাটি করে সাজানো, আর দেয়ালে একটা ফ্রেমে সুদর্শন একটি ছেলের ছবি ঝুলছে। ছেলেটা যে ফায়াজ তা ফারিহার বুঝতে অসুবিধে হলো না। ফারিহা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হু আর ইউ? হঠাৎ কারোর কণ্ঠে ফারিহা হক চকিয়ে উঠে পিছনে তাকাতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে এই ছেলেটা? এই প্রশ্নটাই ফারিহার মাথায় ফার্স্ট এলো। ছেলেটা ফারিহার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিয়ে বলে উঠল, ফারিহা তুই?
এইবার ফারিহা ঠিক করে খেয়াল করলো ফারিহা একবার ফ্রেমে থাকা ছবিটার দিকে আর একবার ফয়েজের দিকে তাকাচ্ছে। কয়েকবার তাকিয়ে চোখগুলো বড় বড় করে বলে উঠল, ফাজ ভাইয়া, ইস আমি চিনতেই পারিনি। অনেক বছর পর দেখা, তাই চিনতে পারিসনি। আমি কিন্তু এক দেখায় চিনে ফেলেছি। কখন আসলে? এই তো এলাম। ও, তার মানে তোমাকে আনতে রিঙ্কু আর আঙ্কেল গিয়েছিল, বজ্জাত বেটি আমাকে নিল না। দুজন মিলে রাজ্যের আলাপ করতে লাগলো। ফায়াজ যে এত কথা বলতে পারে, ওর অফিসের কেউ দেখলে এতক্ষণ হার্ট অ্যাটাক করে বসত। কাল সারা রাত অরিন দু চোখের পাতা এক করতে পারেনি, চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছিল। অরিনের বাবাও খুব অসুস্থ হয়ে পড়েছে। আহান অনেক রাতে ঘুমানোর কারণে এখনো ঘুমোচ্ছে। অরিন ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, একটা সাদা 3 পিস গায়ে, চুলগুলো এলোমেলো ভাবে খোপা করা, চোখগুলো ফুলে উঠেছে, মুখটাও ভার ভার। ব্যস্ত শহরের মানুষগুলো রাস্তা দিয়ে ছুটোছুটি করছে। অরিন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। আরো কারোর মলিন কণ্ঠের ডাক শুনে অরিন পিছনে তাকিয়ে দেখে জিনিয়া দাঁড়িয়ে আছে। জিনিয়াকে দেখে অরিন একটু হাসার চেষ্টা করে বলে উঠল, কখন এলি? সরি রে, আমি খেয়াল করিনি। খেয়াল করবি কি করে, তোর উপর দিয়ে যা গেল। বলেই জিনিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর অরিনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, আরব ভাইয়া এমন কেন করলো আরো? জানি না রে, আমার দোষটা কোথায় ছিল? জিনিয়া কেন আমাকে ঠকালো বলতে পারিস? আমিও ঠিক বুঝতে পারছি না। আরব ভাইয়া তো তোকে অনেক ভালোবাসতো, তাহলে এমন কেন করলো উনি? আরব আমাকে কখনোই ভালোবাসেনি জিনিয়া। যদি ভালোবাসতো তাহলে আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করে গায়ে হাত তুলতে পারতো না। কথাগুলো বলে অরিনের গলা ধরে আসছিল, চোখে পানি টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। আমি কথা বলবো আরব ভাইয়ার সাথে। তাতে কোনো লাভ হবে না রে, উল্টো তোকে অপমান করবেও। তবে আমি ঠিক এর কারণ খুঁজে বের করব খুব শীঘ্রই। আরাফকে তো এর শাস্তি পেতেই হবে, হবেই। বলেই অরিন আবার বাইরের দিকে দৃষ্টি দিল। সারাদিন এভাবেই বিষণ্ণতায় কেটেছে অরিনের। রুমের বাইরে একবার পা রেখেছে, তাও বাবাকে দেখার জন্য। দুপুরের খাবারটা জিনিয়া জোড়াজুড়ি করে খাইয়ে দিয়ে গেছে অরিনকে। রাতের খাবার না খেয়েই বিছানায় শুয়ে পড়েছিল। শরীর ক্লান্ত থাকায় কখন ঘুমিয়ে পড়েছে অরিন নিজেই জানে না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 20 মিনিটে টিকটিক করে ক্লক ওয়াইজ ঘুরছে। অরিনের ঘুমের ঘোরেই এপাশ থেকে সোজা হয়ে শুয়ে পড়তেই মুখের উপর কারোর গরম নিঃশ্বাস অনুভব করতেই অরিনের ঘুমটা হালকা হয়ে গেল। অরিন স্পষ্ট অনুভব করছে ওর মুখের উপর কারোর গরম নিঃশ্বাস পড়ছে। হঠাৎ অরিনের গালে এক ফোঁটা পানি পড়তেই অরিন ফট করে চোখ খুলে ফেলতেই অন্ধকারের মাঝে কিছু একটা লুকিয়ে পড়ল। অরিন লাফ দিয়ে উঠে বসে গালে হাত দিতেই ওর গালটা ভিজে ভিজে মনে হলো। তার মানে সত্যি কেউ রুমে ছিল, কিন্তু কে? অরিন ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, কে কে এখানে? কে আছে রুমে? অরিন কাঁপা কাঁপা হাতে লাইটটা অন করতেই ব্যালকনির জানালার সামনে পর্দাগুলো নড়ে উঠল। অরিন তাড়াতাড়ি খাটের থেকে নেমে ব্যালকনিতে যেতেই দেখল কেউ একজন দৌড়ে গেট দিয়ে বেরিয়ে গেল। কিন্তু এত রাতে কি এসেছিল অরিনের রুমে? আই লাভ ইউ আরু পাখি, ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। একদম ঢং করবে না বলে দিচ্ছি। তুমি কি করে ভুলে গেলে আজকের দিনের কথা? আজকে কি ছিল আরু পাখি? সত্যি তো ভুলে গেছি। দেখছো, তুমি আমাকে একটু ভালোবাসো না আরাফ? আমার জন্মদিনের কথা কি করে ভুলে গেলে তুমি? অরিন মুখটা ভার করে টলমল চোখে কথাটা বলল। অরিনের বাচ্চা ফেস থেকে আরাফ মিটমিট করে হাসতে হাসতে জিভে কামড় দিয়ে 2 কানে হাত দিয়ে বাচ্চাদের মতো ফেস করে বলল, সরি মাই ডিয়ার আরু পাখি, বিশ্বাস করো আমি একদম ভুলে গেছি, প্লিজ রাগ করো না। আরাফের কথা শুনে অরিন কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, তুমি সত্যি ভুলে গেছো আরাফ? আরাফ একটু হেসে পকেট থেকে একটা রুমাল বের করে অরিনের চোখ বেঁধে দিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি করছো কি আরাফ? চোখ বাঁধলে কেন? আমার যা সারপ্রাইজ পাওয়ার কথা আমি তো পেয়ে গেছি, আর লাগবে না। অরিনের অভিমানী কণ্ঠের কথা শুনে আরাফ হাসতে হাসতে অরিনকে কোলে তুলে নিল। অরিন কোলের থেকে নামার জন্য হাত পা ছুটছে।
কিন্তু আরাফ তো আরাফই, সে কি আর অরিনের কথা শুনবে? কিছুক্ষণ পর অরিনকে কোলের থেকে নামিয়ে অরিনের চোখটা খুলে দিতেই অরিন সামনে পিছে না তাকিয়ে সোজা আরাফের দিকে ঘুরে ছোট ছোট চোখ করে কোমরে হাত দিয়ে রাগি ফেস করে বলল, ঢং করা হচ্ছে বুঝি? একদম ঢং করবে না, আমি তোমার সাথে রাগ করেছি। বলেই ভেঙচি কেটে সামনের দিকে ঘুরতেই হা হয়ে গেল, কারণ ভার্সিটির একদম কর্নারের ফাঁকা রুমটা পুরো লাভ আকৃতির বেলুন দিয়ে সাজানো। দেয়ালে অরিন আর আরাফের একটা বড় ছবি টাঙানো, যেটাতে আরাফ অরিনের কপালে ঠোঁট ছুঁয়ে আছে। ছবিটার চারিদিকে খুব সুন্দর করে শিউলি ফুল দিয়ে সাজানো, মাঝেই একটা টেবিলের উপর বড় একটা কেক সাজানো আছে, যেটাতে অরিনের নাম কটা জলজল করছে। নিচেও অনেকগুলো বেলুন ছড়িয়ে আছে। পুরো রুমটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অরিন সামনের দিকে পা দিতে গিয়ে নিচের দিকে চেয়ে আবার থেমে গেল, কারণ নিচে শিউলি ফুল দিয়ে খুব বড় একটা লাভ বানানো হয়েছে। লাভের মাঝে অরিন প্লাস আরাফ নামটা ফুটে উঠেছে। শিউলি ফুল যে অরিনের পছন্দ সেটা আরাফ জানত, তাই পুরো রুমটাই শিউলি ফুল দিয়ে সাজানো। অরিনের মনটা নিমেষেই ভালো হয়ে গেল। অরিন যখন খুশি মনে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখনই কানের কাছে জোরে বেলুন ফাটার শব্দে অরিন হকচকিয়ে ওঠে। হ্যাপি বার্থডে মাই কুইন। বলতে না বলতেই উপর থেকে অরিনের উপর শিউলি ফুল পড়তেই লাগলো। অরিন খুশিতে আত্মহারা হয়ে দুই হাত দিয়ে শিউলি ফুলগুলো নিয়ে খেলতে লাগলো। অরিনকে এতটা খুশি দেখে আরাফ খুশি মনে এক দৃষ্টিতে অরিনের দিকে চেয়ে আছে। তারপর নেশালো কণ্ঠে বলল, আই লাভ ইউ মাই কুইন। আমার আরু পাখির জীবনের একটা স্পেশাল দিন আমি কি করে ভুলে যাব? এটা ভাবলে কি করে? আই লাভ ইউ সো মাচ আরু পাখি। অরিনের দৌড়ে গিয়ে আরাফকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি আরাফ। আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুমি সত্যিই ভুলে গেছো। সরি আরাফ। ও মোর খোদা, দেখো আমার কি কপাল। আমি এত কষ্ট করে এত কিছুর আয়োজন করলাম, আর আমার বউ আমাকে জড়িয়ে ধরে আছে। কোথায় কি একটা কাটবে, আমাকে খাইয়ে দেবে। আমি তো খাওয়ার জন্য অপেক্ষা করছি, তাই না? খাইয়ে দেবে না? আরাফের দুষ্টুমি ভরা কণ্ঠে কথাগুলো শুনে অরিন আরাফকে ছেড়ে হা হা করে হেসে দিল। আরাফও অরিনের সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। একা একা এখানে দাঁড়িয়ে হাসছিস কেন বোন? হঠাৎ কারোর কণ্ঠে অরিন হকচকিয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সামনে তাকাতেই দেখে আহান দাঁড়িয়ে আছে। অরিন অবাক চোখে চারিদিক তাকাতেই দেখে ও ওদের বাগানের শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা শিউলি ফুল। আসলে কাল সারা রাত অরিন ঘুমোতে পারেনি। কে এসেছিল ওর রুমে, এই ভাবনাটা মনের মধ্যে কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে উঠছে। ভোরের আলো ফুটতেই অরিন মনটা ভালো করতে বাগানে হাঁটতে বের হলো। শিউলি গাছটায় অনেকগুলো শিউলি ফুল ফুটেছে। শিউলি ফুলগুলো চারিদিকে মাটিতে ছড়িয়ে আছে। শিউলি ফুলগুলো খুশি মনে তুলতে গিয়ে আগের ভাবনায় ডুব দিয়েছিল অরিন। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। অরিনকে খুঁজতেই এসেছিল। বাগানে আসতেই অরিনকে একা একা হাসতে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল। অরিন চারিদিকে তাকাতেই ওর মনটা খারাপ হয়ে গেল। আহান অরিনকে চুপ থাকতে দেখে অরিনের সামনে তুড়ি বাজিয়ে বলে উঠল, বোন, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর এত সকালে বাগানে কি করছিস? অরিন কথা কাটাতে মুখে হাসি ফুটিয়ে বলল, দেখো ভাইয়া গাছটায় কি সুন্দর শিউলি ফুল ফুটেছে। হ্যাঁ দেখলাম তো। আচ্ছা চল ভেতরে যাই, নাস্তা করে আমাকে আবার বের হতে হবে। বের হবে মানে কোথায় যাবে তুমি? হসপিটাল যেতে হবে তো। তাছাড়া আজকে রবিবার, ভুলে গেলে নাকি? আমাকে তো অন্য একটা হসপিটালে বসতে হবে, তাই না? ও হ্যাঁ তাই তো। আসো ভাইয়া, তোমাকে খাবার দিচ্ছি। বাবাকে উঠেছে? হ্যাঁ, বাবা টেবিলে বসে আছে। খোদেজা খালাকে বলে এসেছি বাবাকে খেতে দিতে। চলো। অরিন হাতে থাকা শিউলি ফুলগুলো ফেলে দিয়ে আহানের সাথে ভিতরে ঢুকলো। মুখের উপর ঠান্ডা পানি পড়তেই ফায়াজ ধরপড়িয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠল। সকাল সকাল মুখের উপর ঠান্ডা পানি পড়াতে ফয়াজের মেজাজটা বিগড়ে গেল। ফয়াজ লাফ দিয়ে উঠে বসে চোখ গরম করে সামনে তাকাতেই ফারিহা ভয়ে ভয়ে বলে উঠল, সরি সরি ফায়াজ ভাইয়া, প্লিজ রাগ করো না, আমি বুঝতে পারিনি। এসব কোন ধরনের ভদ্রতা ফারিহা? আসলে আমি জোকটা রাখতে এসেছিলাম, কিন্তু হঠাৎ পা স্লিপ কেটে গিয়েছিল, তাই মনে হলো। সরি ফায়াজ ভাইয়া। নেক্সট টাইম এই ভুল যেন না হয়। আউট।
সরি ফাজ ভাইয়া। বললাম না এখন যা। আর বারবার ভায়া ভায়া বলে কি বোঝাতে চাস তুই? না, আপনি তো আমার ভাইয়া লাগেন, তাই। এত বারবার ভায়া ডাকতে হবে না, আমি জানি আমি তোর ভায়া। এখন বের হ আমার রুম থেকে। না মানে বললাম না বেরিয়ে যেতে। ফয়েজের ধমক খেয়ে ফারিহা এক দৌড়ে ফয়েজের রুম থেকে বাইরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো। তারপর কোমরে হাত দিয়ে রাগি ফিস করে নিজে নিজেই বলল, জল্লাদ মার্কা ছেলে একটা, এমন ভাবে কেউ ধমক দেয়? আত্মা কেঁপে ওঠে। বেয়াদব পোড়া, এইবার অনিচ্ছাকৃতভাবে পানি ফেলেছি তোর গায়ে, পরের বার ইচ্ছাকৃতভাবে তোকে পানিতে ফেলবো। এর শাস্তি না দিতে পারলে আমার নাম ফাহিয়া না। বলেই একটা ভেংচি কেটে নিচে নেমে উঠল। আরাফ আজকে অনন্যাকে নিয়ে হসপিটাল যাচ্ছে। এতদিন অনেক ডাক্তার দেখিয়ে এসেছে, কিন্তু কোনো লাভ হয়নি। প্রত্যেকটা ডাক্তার ব্যর্থ হয়েছে। আজকে আবার অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তারের নাম আহান শুনেই আরাফের মনে খটকা লেগেছিল। পরক্ষণেই আবার ভেবে নিয়েছে আহান তো অনেকের নাম থাকতে পারে, তাই অনন্যাকে নিয়ে বের হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে আরাফ অনন্যাকে হসপিটালের করিডোরে অনন্যাকে বসিয়ে রেখে রিসেপশনিস্টের কাছে গেল। আহান গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে হসপিটালের ভেতরে ঢুকছে। ঘড়ি দেখতে দেখতে ভেতরে ঢোকার সময় কারোর সঙ্গে ধাক্কা লাগলো। আহান আগে পিছে না দেখে সরি বলতে বলতে তাড়াতাড়ি চলে এলো। আহান তাড়াহুড়ো করে কেবিনে ঢুকতে গিয়ে আবার কয়েক পা পিছিয়ে আসতেই ওর থেকে একটু দূরে বসে থাকা মেয়েটার দিকে আহানের চোখ গেল। মেয়েটাকে আহানের বড্ড চেনা মনে হচ্ছে। আহান কয়েক পা এগিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতেই অবাক হয়ে গেল। মেয়েটাকে দেখার সাথে সাথে আহানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। 1 বছর পর নিজের অতীতটাকে সামনে দেখে আহান নিজেকে সামলাতে পারছে না। অবাক স্বরে আহানের মুখ থেকে একটা নামই বেরিয়ে এলো, অনন্যা। নিজের নামটা শুনেই অনন্যা উপরের দিকে তাকাতেই মুহূর্তে অনন্যার চোখে মুখের রং পাল্টে যেতে লাগলো। অনন্যা অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। চোখগুলো টলমলো করে উঠল পানিতে, চোখটাও লাল বর্ণ ধারণ করতে লাগলো। অনন্যাকে এমন করতে দেখে আহান চিন্তিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। অনন্যা জোরালো ভাবে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে হাতটা আহানের মুখের দিকে বাড়িয়ে দিয়ে মুখ দিয়ে শুধু আ শব্দ করতে লাগলো। অনন্যার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। আহান অনন্যার অবস্থা বুঝতে না পেরে কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই অনন্যার ঢুলে আহানের বুকের উপর পড়ল। হঠাৎ এমন হওয়ায় আহান অনন্যাকে ধরে চেঁচিয়ে বলতে লাগলো, অনন্যা কি হয়েছে তোমার? ঠিক আছে তো তুমি অনন্যা? কিন্তু অনন্যার কোনো সারা শব্দ না পেয়ে আহান একটু ভরকে গেল। হঠাৎ কি হয়ে গেল ওর? কোথাও বেরোচ্ছিস নাকি মা? বাবা, ইউনিভার্সিটি যাবো একটু। না গেলেই হতো না? না মানে বাবার কথা শুনে অরিন মুখে একটু হাসির রেখা টেনে বলল, তুমি চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। তুমি সাবধানে থেকো, আসছি। বলেই অরিন ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে গেল। আজ অরিন ভার্সিটি যাচ্ছে। ভার্সিটি গেলে যদি অরিন কিছু জানতে পারে, এই ভেবেই যাওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ পর অরিন ভার্সিটিতে পৌঁছে গিয়ে গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই জিনিয়া দৌড়ে এসে অরিনের হাত ধরে বলে উঠল, আমি ভাবতেও পারিনি তুই এত তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিতে পারবি। আরো যতদিন অবধি আমি আসল সত্যিটা জানতে না পারছি, ততদিন অবধি নিজেকে গুছিয়ে রাখবো, তারপর আর ফের শাস্তির কথা ভাববো। জানিস আরো, কেন যেন মনে হয় আরাফ ভাইয়া ওইগুলো মন থেকে করেনি। কোনো কারণ অবশ্যই আছে। আমি জানি আরাফ আমাকে সত্যিই ভালোবাসে। ওর মুখে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি না। আমি তোর পাশে সব সময় আছি। আরো আরাফ কি ভার্সিটিতে এসছে? না তো, আমি ওকে ভার্সিটির কোথাও দেখলাম না তো। মানে আসেনি মানে? জানি না তো, চল ওর বন্ধুদের কাছে থেকে জিজ্ঞাসা করা যাক। অরিন আর জিনিয়া আরাফের বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারল আরাফাত সত্যি আসেনি ভার্সিটিতে। অরিন আর জিনিয়া দুজনেই মন খারাপ করে চলে আসার সময় হঠাৎ অরিনের কানে আসলো, আরাফ কেন আসলো না রে, জানিস কিছু? আরে অরণ্যা পুকে নিয়ে হসপিটাল যাবে। অনন্যা নামটা শুনতেই অরিন থেমে গেল। তারপর হুট করে পিছনে ঘুরে জিজ্ঞেস করলো, অনন্যাকে? রাহাত? আরে বা। রাহাত অরিনকে ভাবি বলতে গিয়েও থেমে গেল।
তারপর গলা ছেড়ে বলল, এখন যখন আপনার সাথে আরাফের কোনো সম্পর্ক নেই, তাহলে সত্যিটা বলাই যায়। সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি? অনন্যা আপু আরাফের বড় বোন। কথাটা শুনেই যেন অরিন আকাশ থেকে পড়ল, কারণ অরিন জানতো আরাফ একা, ওর মা ছাড়া কেউ নেই। তাহলে বড় বোন আসলো কোথা থেকে? অরিন কয়েকবার আরাফদের বাসায় গিয়েছে, কিন্তু আরাফের মা বাদে কাউকে তো দেখেনি অরিন। তাহলে সবকিছু যেন নিমেষে ঝড় পাকিয়ে যেতে লাগলো অরিনের। কুয়াশা এসে সবকিছু আড়াল করে নিচ্ছে। অরিন অবাক স্বরে জোরেই বলে উঠল, কি বলছো তুমি? আরাফের বোন আছে আর আমি জানি না? আরাফ এই কথাটা আপনাকে বলতে বারণ করেছিল। আজ যখন আপনাদের মাঝে কোনো সম্পর্ক নেই, তাই সত্যিটা বলে দিলাম। এর থেকে বেশি কিছু জানতে চাইলে আমি বলবো সরি, এক্সকিউজ মি। বলেই ওরা সবাই অরিনকে সাইড কাটিয়ে চলে গেল। আর অরিন অবাক চোখে তাকিয়ে আছে, ওর মাথা ভন ভন করে ঘুরছে। আরাফ ভাইয়ার বোন আছে, এই কথাটা আরাফ ভাইয়া কেন লুকালো তোর কাছে আরো? অরিন শান্ত কণ্ঠে বলল, জানি না, আমি কিছু জানি না। আরাফ এত বড় একটা সত্যি আমার কাছে থেকে কেন লুকোলো? অরিনের মাথায় একটাই চিন্তা ঘুরছে, কেন আরাফ এই কথাটা ওর থেকে লুকালো? কি কারণ আছে এর মধ্যে? কোনো রহস্য নাকি ধাঁধা? সবকিছুর উত্তর অরিনকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। হসপিটালে অনন্যা, কি হলো তোমার? অনন্যা, চোখ খুলো। অনন্যা! আহান এক নাগাড়ে অনন্যাকে ডেকেই যাচ্ছে, কিন্তু অনন্যার কোনো সারা শব্দ না পেয়ে আহান এইবার অনেকটাই ভয় পেয়ে গেল। হসপিটালের উপস্থিত সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আহান হুট করে হসপিটালের সবার সামনে অনন্যাকে কোলে তুলে নিল। তারপর কেবিনের বেডে শুইয়ে দিয়ে জোরে বলল, নার্স, কুইক, পানি নিয়ে এসো। অনন্যা, চোখ খোলো প্লিজ। কি হয়েছে তোমার? আহানের আদেশ পেয়ে একটা নার্স গিয়ে দৌড়ে পানি এনে দিল। আহান অনন্যার চোখে মুখে পানির ছিটে দিতে দিতে অনন্যাকে ডাকছে, কিন্তু অনন্যার কোনো সারা শব্দ নেই। আহান অনন্যার দুই গাল ধরে মলিন কণ্ঠে অনন্যাকে ডেকে চলেছে। অনন্যার এই অবস্থা দেখে আহানের বুকটা ফেটে যাচ্ছে। আহান কি করবে বুঝে উঠতে পারছে না। টেনশনে আহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। নার্সরা সবাই অবাক চোখে আহানের দিকে তাকিয়ে আছে। এতদিন ধরে আহান এই হসপিটালে বসে, কিন্তু কখনো কোনো পেশেন্টের জন্য এমন করতে দেখেনি। আজ হঠাৎ একটা মেয়ের জন্য এমন পাগলের মতো করতে দেখে সবাই একটু অবাক হয়ে আছে। আহান এখনো পাগলের মতো ডেকেই যাচ্ছে অনন্যাকে। হঠাৎ করেই অনন্যার নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগলো, যেমনটা কারোর শ্বাসকষ্ট হলে হয় তেমন করে। অনন্যার এমন অবস্থা দেখে আহান পাগলের মতো করতে লাগলো, বারবার চেঁচিয়ে অনন্যাকে ডেকেই যাচ্ছে। আহানের চোখে পানি টলমল করছে। আহান যদি অনন্যার গালে আবার হাত রাখতে যাবে, ঠিক তখনই অনন্যা আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। অনন্যাকে চোখ খুলতে দেখে আহান একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। অনন্যা চোখ খুলতেই দেখে মুখের উপর কেউ ঝুঁকে আছে, কিন্তু তার মুখটা অনন্যার কাছে ঝাপসা লাগছে। অনন্যা চোখ কয়েকবার বন্ধ করে খুলতেই আহানের চেহারাটা অন্যরকম কাছে স্পষ্ট হয়ে উঠল। আহানের মুখটা দেখতেই অনন্যা লাফ দিয়ে উঠে বসে পড়ল। অনন্যাকে বসতে দেখে আহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো অনন্যা? হঠাৎ কি হয়েছিল তোমার? অনন্যা অশ্রুসিক্ত চোখে অবাক হয়ে তাকিয়ে আছে আহানের দিকে। অনন্যার মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন পর কোনো জীবন্ত লাশ তার দেহে প্রাণ ফিরে পেয়েছে। অনন্যার সব কথাগুলো গলায় আটকে আছে। আহান অনন্যাকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল, চুপ করে আছো কেন অনন্যা? তোমার কি শরীর খারাপ লাগছে? খুব কষ্ট হচ্ছে বুঝি? অনন্যার চোখ বেয়ে নোনার জল গড়িয়ে পড়ছে। মনের কোণে জমে আছে পাহাড় সমান অভিমান। সেদিন আহান অনন্যাকে না ঠকালেও পারত, হয়তো অনন্য আজ কথা বলতে পারত, সব ঠিক থাকতো। কথা বলছো না কেন? তুমি চুপ করে আছো কেন? কারণ ও কথা বলতে পারে না ডক্টর। পেছন থেকে কারোর কথা শুনে আহান পেছনে তাকাতেই ওর মুখে রাগী ভাবটা সাথে সাথে চলে আসলো, কারণ দরজার সামনে আরাফ দাঁড়িয়ে আছে। আহানকে অনন্যার কাছে দেখে আরাফের মাথাটা হুট করে গরম হয়ে গেল। দুজনেই একসাথে চিৎকার করে উঠল। তুমি? আহান রাগী স্বরে বলে উঠল, তুমি এখানে কি করছো? এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও, এক্ষুনি। আরাফ রেগে আহানের সামনে এসে আহানকে অনন্যার সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল,
আমার বোনের থেকে দূরে থাকো তুমি। আরাফের মুখে আমার বোন কথাটা শুনে অনেকটাই অবাক হলো আহান। তোমার বোন মানে? হ্যাঁ, আমার বোন। অনন্য আমার বোন, মিস্টার আহান খান। হোয়াট? কি বলছো তুমি? তুমি তো বলেছিলে তোমার কোনো ভাই বোন নেই, তাহলে? আহানের কথা শুনে আরাফ একটু মুচকি হেসে বলতে লাগলো, ও মিস্টার খান, আপনি দেখছি খুব বোকা। আমি বলেছিলাম আমার মা ছাড়া কেউ নেই। আমি বলিনি আমার ভাই বোন নেই। শুধুমাত্র আপনার বোনের উপর প্রতিশোধ নিতে মিথ্যে বলেছিলাম আপনাদের সবাইকে। বুঝতে পেরেছেন আমার কথা? আমি চাই না আপনার মতো একজন খারাপ মানুষের স্পর্শ আমার বোনের গায়ে লাগুক। সো দূরে দূরে থাকুন ওর থেকে। কি বলছো কি আরব এসব? অনন্য তোমার বোন মানে? আমি কিছু বুঝতে পারছি না, সবটা গুলিয়ে যাচ্ছে। আপনার কাছে আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই মিস্টার খান। শুধু একটা কথা শুনে রাখুন, আমার বোনের এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। এই আপনি কি সব আবল তোমার বলছো তুমি? অনন্যা কি বলছে? ও সত্যিও তোমার ভাই? অনন্যা প্লিজ বলো, চুপ করে থেকো না, প্লিজ বলো। ও কথা বলতে পারে না মিস্টার আহান খান। আপনি কি শুনতে পান না, নাকি সব জেনে বুঝে অভিনয় করছেন? আর কত অভিনয় করবেন আপনি? আরাফের কথাগুলো শুনে আহানের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এতগুলো কথার মধ্যে আহানের কানে এখনো একটা কথাই বাজছে, যে ও কথা বলতে পারে না। আহানের পায়ের তলার মাটি যেন নিমেষেই উধাও হয়ে গেল। আহানের মনে হচ্ছে আহান শূন্যে ভাসছে। আহানের কথাগুলো সব গলায় জট পাকিয়ে আসছে। কথা বলার শক্তি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আহানের। আহান মুখ ফুটে অস্পষ্ট স্বরে বলে উঠল, কি বলছো তুমি? হ্যাঁ মিস্টার খান, সেদিন আপনি আমার বোনকে ওই অবস্থায় ছেড়ে আসার পর আমার বোন কি শোকে পাথর হয়ে গিয়েছিল। ভালোবাসার মানুষটা থেকে কষ্ট সহ্য করতে না পেরে আমার বোন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। আরাফের কথাগুলো শুনে আহান পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। হাতে থাকা মোবাইলটা ঠাস করে নিচে পড়ে যায়। অনন্যা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আহান কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আহানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ আবারও হাসি দিয়ে বলল, কি মিস্টার খান, চুপ করে গেলেন যে? সত্যিটা সবাই জেনে যাবে এই ভয়ে চুপ করে আছেন? তাহলে কোনো চিন্তা করবেন না, সত্যিটা কেউ জানবে না। কারণ আমার যা করার আমি করে দিয়েছি। আমার ভালোবেসে কষ্ট দেওয়াটা আপনার বোন সারা জীবন মনে রাখবে, আর নিজের ভেতর নিজে গুমড়ে মরবে। তখন আপনিও বুঝবেন একমাত্র বোনকে চোখের সামনে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে দেখাটা কতটা কষ্টের। বলেই আরাফ অনন্যার হাত ধরে আহানের সামনে থেকে নিয়ে চলে আসলো। ওর চোখ দিয়েও পানি পড়ছে, কারণ আরাফ অরিনকে কখনোই কষ্ট পেতে দেখতে পারবে না। আরাফ অনন্যাকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। ওর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। আরাফ এক হাতে চোখের পানিগুলো মুছে নিচ্ছে, আর এক হাতে গাড়ি চালাচ্ছে। অনন্যা অশ্রুসিক্ত চোখে জানালায় মাথা রেখে বাইরে চেয়ে আছে। এই, তুই কি চোখে দেখতে পাস না? চোখে এত বড় বড় একটা চশমা লাগিয়েও চোখে দেখতে পাস না, কানা একটা। দেখো ফায়াজ ভাইয়া, একদম আমাকে কানি কানি বলবে না, আমার খুব রাগ হয়। আমি তো কানি বলিনি ফারিহা বেবি, আমি কানা বলেছি। বলেই ফায়াজ ফারিহার দিকে তাকিয়ে চোখ মেরে দিয়ে হাসতে হাসতে গাড়ি চালাতে লাগলো। আর ফারিহা নিজের কথায় নিজেই ফেসে গিয়ে মুখটা ঘুরিয়ে নিল। এই লোকটা বড্ড চালাক, পুরো কথাটাকেই উল্টে দিল। রাগের শরীর চলে যাচ্ছে ফারিহার। কার মুখ থেকে যে সকালে উঠেছিল, ফারিহার হসপিটালে আজ প্রথম দিন। ফারিহা একা যাবেই বলেছিল, কিন্তু ডালিয়া বেগম কিছুতেই ফারিহাকে একা ছাড়বে না, তাই ফায়াজকে সাথে নিয়ে দিল। মনির কথা ফেলতে না পেরে ফারিহাও রাজি হয়ে গেল। ফারিহা রাগে চুপ করে আছে। ফারিহাকে চুপ থাকতে দেখে ফায়াজ দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, জানিস তো, ডাক্তারি যারা পড়ে তারা বেশিরভাগই কানা হয়। দেখবি তারা এত বড় বড় একটা চশমা চোখে দিয়ে হাঁটে। গাড়ি থামাও ফায়াজ ভাইয়া। ফারিহার এমন কথা শুনে ফায়াজ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। আমি তো বললাম তোমাকে গাড়িটা থামাতে। গাড়ি কেন থামাবো ফারিহা? কিছু দরকার তোর? না, কিছু না, আমি গাড়ি থেকে নামবো। ফারিহার অভিমানী কণ্ঠ শুনে ফায়াজ এইবার বুঝতে পারল ফারিহা ফায়াজের উপর রেগে আছে। ফায়াজ একটু মুচকি হেসে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। ফারিহা ভয়ে চোখ মুখ খিচে জোরে বলে উঠল, ও মা গো, তোমরা নাতে নাতে দেখা হলো না, আজ আমি শিওর উপরে চলে যাব। আহারে, আমরা ডাক্তারও হলো না, আমার জামাইটা অকালে বিধবা হয়ে গেল। আল্লাহ রক্ষা করো, এই তুফান ছেলে নিজের সাথে সাথে আমাকেও মেবি তোমার কাছে পার্সেল করে দিবে।
ফারিহার এমন অদ্ভুত কথা শুনে ফায়াজ জোরে ব্রেক কষল। হঠাৎ ব্রেক পড়ায় ফারিহা সামনের দিকে একটু ঝুঁকে গিয়ে মাথায় চোট পেল। ফারিহা ভেবেছে গাড়িটা হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, তাই চোখ না খুলেই বলতে লাগলো, বিদায় পৃথিবী, ওগো পরনে স্বামী, তোমার আর দেখা হলো না মোর। এখন আমি ভূত হয়ে অন্যের ঘাড় মটকাবো। বাবা চাই সব হয়েছে ওই রাক্ষসীদের জন্য। ভূত হয়ে আগে ওর ঘাড় মটকাবো। ফারিহার অদ্ভুত অদ্ভুত কথা আর সহ্য করতে না পেরে ফায়াজ জোরে বলে উঠল, স্টপ ইওর ননসেন্স টকিং। কি আশ্চর্য, আমি মরে কেউ ওই বজ্জাটার কথা শুনছি। ফায়াজ দাঁত কটমট করতে করতে বলল, চোখটা একটু খোল আগে। ফারিহাও ফায়াজের কথা শুনে আস্তে আস্তে চোখ খুলতেই সামনে ফায়াজের রাগী চেহারাটা দেখতে পেল। ফায়াজের রাগী চেহারাটা দেখতেই ফারিহার আর বুঝতে বাকি রইল না ফায়াজ কতটা রেগে আছে। ফারিহা ভয়ে ভয়ে চারিদিকে তাকাতেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো। এইবার ফারিহা বুঝে গেল যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেনি। এতক্ষণ ফারিহা শুধু ফালতু বকছিল। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রাণী তো বেঁচে গেল, কিন্তু এই ফায়াজের হাত থেকে বাঁচবে কি করে ও? ভাবতেই ফারিহা বড়সড় ঢোক গিলে একটা মেকি হাসি দিয়ে উঠল। আর ফায়াজ এখনো ওর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে আছে। ফারিহা মনে মনে বলে উঠল, ওরে ফারু, আসতে তো গিয়া। কাঠফাটা রোদ্দুরে ব্যস্ত রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অরিন। মাথায় এখনো একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আরাফ কেন এত বড় একটা সত্যি লুকালো, আর কেন যেন অরিনের অনন্যা নামটা খুব চেনা চেনা লাগছে। অরিন ভাবনায় এতই ব্যস্ত ছিল যে ও রাস্তার যে অনেকটা মাঝে চলে এসেছে ও একদমই খেয়াল করেনি। যখন খেয়াল এলো তখন একটা গাড়ি অরিনের খুব কাছে চলে এসেছিল। গাড়িটাকে এত কাছে আসতে দেখে অরিন ভয়ে চিৎকার করে মুখ ঢেকে নিল। চারিদিক থেকে কিছু শব্দ আসতেই অরিন মুখের থেকে আস্তে আস্তে হাতটা সরাতেই দেখে গাড়িটা একদম অরিনের সামনে থেমে আছে। অরিন আর গাড়ির মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। অরিনের বুকের ভেতরটা ধড়ফড় করছে, ভয়ে হাত পা কাঁপছে। মুখ থেকে হাতটা সরাতেই মেয়েটার মুখ দেখে আরাফ অবাক চাহনি নিক্ষেপ করে আছে। গাড়িটা আর কারোর ছিল না, আরাফের ছিল। হঠাৎ মেয়েটা গাড়ির সামনে এসে পড়ায় আরাফ অনেক কষ্টে ব্রেক কষে। অরিন সাথে সাথে মুখ ঢেকে রাখায় আরাফ খেয়াল করতে পারেনি। এখন অরিন মুখ থেকে হাত সরাতেই আরাফের বুকটা মুচড়ে উঠল। এই মেয়েটা এত কেয়ারলেস কেন ভাবতেই রাগে আরাফের শরীর জ্বলে যাচ্ছে। আরাফ রাগী ফেস নিয়ে গাড়ি থেমে সোজা অরিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই বে এত কেয়ারলেস কেন তুমি? দেখে চলতে পারো না? চোখ দুটো কি হাতে নিয়ে হাঁটো নাকি? রাস্তায় বের হলে কোন ধ্যানে থাকো? এক্ষুনি কি হতে যাচ্ছিল কোনো ধারণা আছে তোমার? এই জন্যই তোমাকে রাস্তায় একা ছাড়তে আমার ভয় লাগে, তোমাকে হারানোর ভয়। এইটুকু বলতেই আরাফ থেমে গেল। আরাফ রাগে বুঝতেই পারেনি ও কাকে কি বলছে। অরিন অবাক হয়ে আরাফের কথাগুলো শুনছিল। আজকের আরাফের মধ্যে অরিন সেই আগের আরাফকে খুঁজে পেয়েছে। কিন্তু আরাফকে থেমে যেতে দেখেই অরিন চোখ নিচে নামিয়ে নিল। আরাফও চুপ করে আছে, কি বলতে কি বলে ফেললো। অরিন আরাফকে চুপ করে যেতে দেখে নিচু স্বরে বলল, সরি, আমি খেয়াল করিনি। আসলে কি জানেন, ধোঁকা জিনিসটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। তখন মানুষের শুধু দেহটাই থাকে, দেহে প্রাণ থাকে না। কি জানে তো, শরীরের কোনো ক্ষত হলে সেটা ডক্টর কয়েক মুহূর্তেই ভালো করে দিতে পারে, কিন্তু মনের ক্ষত কোনো ডক্টরই ভালো করতে পারে না। অরিন কোনো অ্যাঙ্গেলে কথাগুলো বলেছে আরাফ তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। অরিনের কথা শুনে আরাফ কিছু না বলে রেগে গিয়ে গাড়িতে বসলো। অরিনও গাড়ি সাইড দিয়ে এসে কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। গাড়িতে একটা মেয়েকে দেখতে পেল অরিন। আরাফ গাড়ি স্টার্ট দিতে দিতে অরিন আবার পিছিয়ে গাড়ির জানালা দিয়ে উঁকি মারতে অনন্যার মুখটা দেখতে পেল। অনন্যাকে আরাফের সাথে দেখেই অরিনের মাথা ঘুরতে শুরু করলো। অরিন মুখ টিপে কিছু বলতে যাবে তার আগেই আরাফ গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেল। অরিন পেছন থেকে কয়েকবার ডেকে উঠল, কিন্তু ওরা শুনতে পায়নি। অরিনের মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে। অরিন ধপ করে দাঁড়ানো অবস্থায় ফুটপাতে বসে পড়ল। তার মানে অনন্যা আপুই আরাফের বোন? কিন্তু অনন্যা আপুর ভাই তো না। এ কি করে সম্ভব? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার
এই কোন সত্যির মুখোমুখি হলাম আমি? কি করবো এখন আমি? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ভাইয়ার কাছে যেতে হবে। সেদিন কি হয়েছিল সব জানতেই হবে আমাকে। যে করেই হোক সত্যিটা আমি জানবই। আমি বড় একটা সমস্যায় পড়ে গেছে। প্লিজ একবার আমার বাসায় আসবে। আমি কিছু বুঝতে পারছি না কি করব আমি। ফোনের ওপাশ থেকে জিনিয়া চিন্তিত কণ্ঠে বলতে শুরু করলো। আরু, কি হয়েছে তোর? রাস্তায় কিছু হয়েছে কি? তুই প্লিজ আমার বাসায় আসবে। আরু, তুই একদম ভেঙে পড়বি না, আমি এক্ষুনি আসছি। বলেই জিনিয়া হন্তদন্ত হয়ে ফোনটা রেখে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অরিনের হঠাৎ কি হলো ভাবতে খুব টেনশন হচ্ছে জিনিয়ার। জিনিয়া ফোন রাখতেই অরিন ধপ করে খাটের উপর বসে পড়ল। বাসায় এসে এই অবধি কয়েকবার ফোন করেছে আহানকে, কিন্তু আহান একবারও ফোন রিসিভ করেনি। অরিন হাজারবার মেলানোর চেষ্টা করছে ধাঁধা, কিন্তু একবারও সফল হচ্ছে না। অরিন শান্ত হয়ে বসে আপন মনে নিজে নিজেই বলতে শুরু করলো। আরাফের বোন অনন্যা আপু, আবার অনন্যা আপুর ভাইয়ের নাম অভ্র। তাহলে আরাফ অনন্যা আপুর ভাই হয় কি করে? তাহলে কি তাহলে কি তাহলে কি আরাফের ডাক নাম অভ্র? কিন্তু কখনো কাউকে এই নামে ডাকতে শুনিনি তো। সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। এইসব প্রশ্নের উত্তর একমাত্র ভাইয়া দিতে পারবে। ভাইয়া কই তুমি? তাড়াতাড়ি আসো না প্লিজ, তোমাকে যে আমার খুব দরকার। বলেই অরিন একটা মুখ চেপে ধরে একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। কেন যেন অরিনের মাথায় এখন এই ভাবনাটাই ঘুরঘুর করছে। অরিন আরাফের সত্যি খুঁজতে গিয়ে কোনো লুকানো সত্যি খুঁজে পাবে না তো? কেন অরিনের মনটা কুগাইছে? কোন সত্যির মুখোমুখি হবে অরিন? এইসবই ভাবছিল অরিন। এরই মাঝে দরজায় বেল বাজার শব্দে অরিনের ভাবনার ছেদ ঘটে। অরিন তাড়াহুড়ো করে দরজা খুলতেই জিনিয়া চিন্তিত কণ্ঠে বলতে লাগলো। এমন ভাবে ডাকলে কেন আরো? কি হয়েছে? এই তো আমরা কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে ফিরলাম। অরিন দরজা দিতে দিতে রাস্তায় আরাফের সাথে দেখা হওয়ার ঘটনাটা বলতে শুরু করলো। অনন্যার কথা শুনতেই চিনিয়ার মুখের রং পাল্টে যেতে শুরু করলো। ওর কপালে ঘাম জমতে শুরু করলো। বারবার ঢোক গিলছে, চোখের মধ্যে স্পষ্ট ভয় ফুটে উঠেছে। কাপা কণ্ঠে বলে উঠল, ও ও ও অনন্যকে? আরে তুই ভুলে গেলি নাকি? অনন্যা আপু যাকে ভাইয়া পাগলের মতো ভালোবাসতো। জিনিয়া একটা বড় ঢোক গিলে হাঁপ ছেড়ে বলতে লাগলো। অনন্যা আপু? অনন্যা আপুকে কোথায় পেলি তুই? আরাফের বোন অনন্যাই আমার ভাইয়ের ভালোবাসা, যার জন্য আমার ভাই 1 বছর ধরে ভেতরে ভেতরে গুমড়ে মরছে। বেঁচে থেকেও মরে গেছে আমার ভাই সেই অনন্যা আপু। আমি কিছু বুঝতে পারছি না আরো। জিনিয়ার গলায় কথা আটকে আসছে। অরিনের থেকে নিজেকে লুকাতে তাড়াহুড়ো করে পেছনে ঘুরে বলে উঠল, আমি এখন আসছি, আমার একটু কাজ আছে আরো, তোর সাথে পরে কথা হবে। বলেই জিনিয়া আর 1 মিনিটও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে দরজা খুলেই চলে গেল। অরিন অবাক চোখে জিনিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারপর অবাক স্বরে বলতে লাগলো, এর আবার হঠাৎ করে কি হলো? ওর চোখ মুখের রঙও হঠাৎ করে পাল্টে গেল। মনে হলো আমার থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু কি লুকোবে? জিনিয়া তো কোনো কিছু লুকোয় না। কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে চেয়ে আবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলতে লাগলো, ধুর, আমিও কি ভাবছি। জিনিয়া তো বললো ওর কোনো কাজ আছে, হয়তো আমার ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। বলেই মাথা থেকে জিনিয়ার চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে বাবার ঘরের দিকে পা বাড়ালো। আহান ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে। ওর মাথার মধ্যে এখনো আরাফের বলা কথাগুলো ঘুরছে। সব কিছু যেন আহানের মাথার 10 হাত উপর দিয়ে গেছে। আরাফের বলা একটা কথাও আহান বুঝতে পারে না। আরাফের কথাগুলোর মধ্যে আহানের জন্য স্পষ্ট ঘৃণা আর রাগ দেখতে পেয়েছে আহান। সেই সাথে নিজের বোনকে এই অবস্থায় দেখার কষ্টটাও অনুভব করতে পেরেছে ও। এই মুহূর্তে আরাফের সাথে ঠান্ডা মাথায় কথা বলা খুব জরুরি। তাই আহান আরাফের বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আরাফদের বাড়ির উদ্দেশ্যে। অরিন অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আহানের ফোন সাইলেন্ট থাকার কারণে আহান ফোনটা ধরতে পারেনি। বাসায় এসে অনন্যাকে নিচের রুমে খাটে বসিয়ে দিয়ে আরাফ ও অনন্যার পায়ের কাছে বসে পড়ল। আরাফের চোখের কোণে জল চিকচিক করছে। অরিনের বিভৎস কষ্টে জর্জরিত মলিন মুখটা দেখে আরাফের ভিতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। বুকের বাপাসটা চিনচিন ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরাফ আর না পেরে অনন্যার কোলে মাথা রেখে বলতে লাগলো, আপু, বিষাদের আগুনে পুড়ে আমার ভেতরটা কয়লা হয়ে যাচ্ছে। আমি
আমি পারছি না এই আগুন নেভাতে। কোনো এক পড়ন্ত বিকেলে আমার সব অভিমান, কষ্ট, অভিযোগ, রাগ, ক্ষোভগুলো উড়িয়ে দেবো মুক্ত নীলাক্ষে। কিন্তু আমার ভেতরটা যেভাবে ক্ষত হচ্ছে, সেই ক্ষত কি করে সারাবো আপু? আমি জানি আমি নিজেই ক্ষত সৃষ্টি করেছি, কিন্তু আপু তোকে এই অবস্থায় দেখতে আমার খুব কষ্ট লাগে না। তোকে এই অবস্থায় মেনে নিতে পারি না একদম। আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র আহান খানের জন্য। ওই লোকটাকে আমি কিছুতেই ছাড়বো না আপু, কিছুতেই না। শুধুমাত্র ওই লোকটার জন্য তুই বেঁচে থেকেও মৃত। আমার ভালোবাসা আমার কাছ থেকে দূরে আছে শুধুমাত্র ওই লোকটার জন্য। অরিন যে আমাকে কোনোদিন ক্ষমা করবে না আপু, কোনোদিন না। কথাগুলো বলার সময় আরাফের চোখ থেকে নোনা জল বেয়ে বেয়ে পড়ছিল। অনন্যার চোখ বেয়েও পানি পড়ছে। হয়তো অনন্যা আজ আরাফের কষ্টটা অনুভব করতে পারছে। আরাফ জানে দুনিয়ার সবাই ওকে ভুল বুঝলেও অনন্যা কখনো ওকে ভুল বুঝবে না। আরাফের কষ্টটা ঠিক বুঝতে পারবে অনন্যা। আরাফ কিছুক্ষণ নিঃশব্দে চোখের জল বিসর্জন দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলগুলো মুছতে মুছতে রুম ত্যাগ করলো। জিনিয়া নিজের রুমে এসে সব দরজা ঠাস করে লাগিয়ে দিল। কাঁধের ব্যাগটা বিছানায় ছুঁড়ে দিয়ে রাগে 2 হাত দিয়ে নিচের চুলগুলো খাবলে ধরল। তারপর রাগে ফোঁস করতে করতে বলে উঠল, অনন্যা, অনন্যা, এই অনন্যা নামটা আমাকে গত 2 বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে। এই অনন্যা নামটা জন্য আমি চাওয়া পূরণ করতে পারছি না। যখন আমি সবকিছু নিজের মতো গুছিয়ে নিতে শুরু করলাম, ঠিক তখনই আবার সেই অনন্যা এসে হাজির। এত কিছু করলাম শুধুমাত্র অনন্যা নামটা সরানোর জন্য, আর সেই অনন্য নামক ঝড় আবার আমার জীবনে এসে হাজির। নিজের তৈরি করা খেলাঘর আমি কিছুতেই ভেঙে যেতে দিব না, কিছুতেই না। রাগে ওর শরীর ফেটে যাচ্ছে। একটা শান্তশিষ্ট মেয়ে রাগলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা জিনিয়াকে না দেখলে কেউ বুঝবে না। রাগ সামলাতে না পেরে নিচের রুমের জিনিসপত্রগুলো এক একটা ছুঁড়ে ফেলতে লাগলো। এই মুহূর্তে ওকে দেখতে একদম ক্ষুধার্ত বাঘের মতো লাগছে। জিনিয়া সব জিনিসপত্রগুলো ফেলে দিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, এই খেলায় আমি জিতবো না, ওই অনন্যাকে জিততে দেব না। না তো অন্য কাউকে জিততে দেব, জিতবো শুধু আমি, শুধু আমি। বলেই হাহা করে হেসে উঠল জিনিয়া। আহান আরাফদের বাড়ির নিচে গাড়ি থামিয়ে হন্ততন্ত হয়ে ভেতরে ঢুকলো। আরাফদের দরজার বেল বাজাতে গিয়ে দেখলো দরজাটা খোলাই আছে। আহান চারিদিকে একবার তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে সোজা উপরে চলে গেল। সিঁড়ি দিয়ে উপরে উঠে দাঁড়াতেই সিঁড়ির সোজা রুমটার দিকে তাকাতেই আরাফকে দেখতে পেল। আহানকে নিচের বাড়িতে দেখে আরাফ অবাক হয়ে গেল। অনন্যার রুম থেকে বেরোনোর সময় আহানকে সিঁড়িতে দেখতে পেল আরাফ। তো মানে আপনি এই বাসায় কি করছেন? আপনার সাহস হয় কি করে আমার বাড়িতে পা দেওয়ার? এখনই বের হয়ে যান আমার বাড়ি থেকে, গেট আউট! চিৎকার করে বলে উঠল আরাফ। কি বলবেন মিস্টার খান? কড়া গলায় বলে উঠল আরাফ। সোফায় মুখোমুখি বসে আছে আহান আর আরাফ। দুজনের মুখে লেগে আছে এক আকাশ সমান রাগ। আরাফের কথা শুনে আহান শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, গত 1 বছর অনন্যা কোথায় ছিল, আর তুমি কেন অনন্যার বিষয়টা আমাদের থেকে লুকিয়েছো? আহানের কথা শুনে আরাফ একটু নড়ে চড়ে বসে বলে উঠল, আজ হঠাৎ আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানতে ইচ্ছে হলো কেন? জানার প্রয়োজন আছে বলেই জানতে চাচ্ছি আরাফ। তুমি কেন হসপিটালে আমাকে দোষারোপ করবে? কেন? প্লিজ বলো, এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা খুব জরুরি। আহানের শান্ত কণ্ঠ শুনে আরাফ অনেকটাই অবাক। আহান তো নিজের ইচ্ছায় এইসব করেছে, তাহলে কেন আহান এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাচ্ছে? এই বিষয়টা আরাফকে ভাবাচ্ছে। কিছু একটা ভাবতেই আরাফ আবার রাগি ফেস করে বলল, সব জেনেও কেন এই অভিনয়? বিশ্বাস করো আরাফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি জানো, গত 1 বছর আমি অনন্যাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু পাইনি। হঠাৎ করে অনন্যা উধাও হয়ে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। আহানের কথাগুলো গলায় আটকে আসছিল। আরাফ অবাক চোখে তাকিয়ে আছে আহানের দিকে। কি বলছে এইসব আহান? কি বলছেন কি আপনি? অনন্যা উধাও হয়ে গিয়েছিল মানে? হ্যাঁ আরাফ, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। অনন্যা নিজে আমাকে ছেড়ে দিয়েছিল সেদিন। আমিও। আহানকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরাফ চড়ে বলতে লাগলো, বাহ মিস্টার খান, বাহ! কত সহজে মিথ্যা কথাগুলো সাজিয়ে বলছেন। কি মনে হয় আপনার আর বোকা, কিচ্ছু জানে না? আমি সব জানি মিস্টার খান, সব। নিজের চোখে দেখেছি আপনার নোংরামি। আরাফ, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না আমি তোমার বড়। ইউ নো হোয়াট মিস্টার খান, আপনার করা অন্যায় শাস্তি এখন আপনার বোন পাচ্ছে। ভালো লাগছে নিজের বোনকে নিজের চোখের সামনে কষ্ট করে দেখতে? নিশ্চয়ই না।
তেমন আমারও ভালো লাগে না নুসরাত খান নিজের চোখের সামনে নিজের বোনের করুণ পরিণতি। আরাফের কথা শুনে আহান অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। আহানের করা কোনো অন্যায়ের শাস্তি অরিন পাচ্ছে। আরাফ, আমি তোমার কাছে অনুরোধ করছি, সত্যিটা আমাকে খুলে বলো। আহানের কথা শুনে আরাফ হুট করে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল। আপনি এখন আসতে পারেন। বলেই আরাফ নিজের রুমে ঢুকে গিয়ে দরজাটা ধপ করে লাগিয়ে দিল। আহান অসহায় চোখে তাকিয়ে আছে। আরাফ যে ওকে কিছু বলবে না তা আহান বুঝে গেছে। আহানও গুটি গুটি পায়ে বেরিয়ে আসে আরাফদের বাড়ি থেকে। আহানকে বেরিয়ে যেতে দেখে আরাফ ব্যালকনিতে দাঁড়িয়ে অসহায় চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। গাড়িতে বসে ফোনটা হাতে নিতেই অরিনের নাম্বার থেকে অনেকগুলো কল দেখতে পেল। এতগুলো কল? আরো ঠিক আছে তো? আহান তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিল। ল্যাপটপে কিছু একটা দেখে জিনিয়া রাগে ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দিল। তারপর আবারও রাগে ফোঁসফোঁস করে বলতে শুরু করলো। অরিন, তুই কাজটা ঠিক করলি না। আমার আর আরাফের মাঝে ঢুকে তুই একদম কাজটা ঠিক করলি না। এত কষ্ট করে আরাফের মনটা তোর ভাইয়ের নামে পিষিয়ে দিয়েছিলাম, যাতে আহানের প্রতি রাগে আরাফ তোর উপর প্রতিশোধ নেয়, আর তুই ধীরে ধীরে শেষ হয়ে যাস। গত 2 বছর আগে আমার রাস্তার কাটা ছিল অনন্যা, আর এখন তুই। অনন্যা তো প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু তোকে তো আর আমি প্রাণে বাঁচিয়ে রাখতে পারবো না আরো। পাগলের মতো হাসতে লাগলো জিনিয়া। তারপর ফোনটা নিয়ে কাউকে কল করলো। ওপাশ থেকে কেউ ফোনটা ধরতেই ভয়েস চেঞ্জ করে বলতে লাগলো। আমি একটা ছবি পাঠাচ্ছি, এই মেয়েটার উপর নজর রাখো। 24 ঘন্টা মেয়েটা কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। কোনো ভুল যেন না হয়, মাইন্ড ইট। ওপাশ থেকে অভয় বাণী পেতে চিনিয়ে ফোনটা রেখে দিল। তারপর একটু মুচকি হেসে ফোনে থাকা অরিনের ছবিটার দিকে তাকিয়ে বলল। সরি আরু পাখি, বিশ্বাস কর, তোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। সরি মাই ডিয়ার বেস্টু। বলেই হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ল। আরো আরো, কোথা তুই? আহানের চেঁচামেচিতে অরিন রুম থেকে হন্ততন্ত হয়ে বেরিয়ে আসে। কি হয়েছে ভাইয়া, এত চেঁচাচ্ছ কেন? তুই ঠিক আছিস তো বোন? এতগুলো কল দিছিলি যে? এত হাইপার হওয়ার কোনো কারণ নেই ভাইয়া, আমি একদম ঠিক আছি। তোর বোন তো, তাই নিজেকে সামলে নিতে শিখেছি। না মানে এতগুলো কল দেখে আমি। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। তারপর তোমার কাছে আমার অনেক কিছু জানার আছে। আহানও আর কথা না বাড়িয়ে চলে গেল। ঘড়ির কাঁটায় 5:20 সূর্যটা পশ্চিম আকাশে হেলে গিয়ে লাল আভা ছড়িয়ে আছে। ছাদের পশ্চিম দিকে রেলিংয়ে হেলান দিয়ে বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে আহান। ওর সামনেই একটা কালো 3 পিস পরে দাঁড়িয়ে আছে অরিন। মুখটা অনেক শুকনো লাগছে। ভেজা চুলগুলো হাওয়ার তালে তালে আপন মনে উঠছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে চোখের কোণে হয়তো জল জমে আছে। অরিন যতই মুখে বলুক ও ঠিক আছে, কিন্তু আসলেই কি ঠিক আছে? এত বড় একটা আঘাতের ক্ষত কি এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে? আহানের মুখেও লেগে আছে বিষণ্ণতা। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে অরিন বলে উঠল। অনন্যা আপু কোথায় ভাইয়া? অরিনের হঠাৎ অহেতুক প্রশ্নে আহান বিস্ময়ের চরম পর্যায়ে। বিস্ময় ভরা চোখে আহানকে তাকিয়ে থাকতে দেখে অরিন আবার গলা ঝেড়ে বলল। সেদিন তোমাদের ছাড়াছাড়ি হয়েছিল কেন? আহান প্রসঙ্গ এড়াতে বলল। এসব শুনে কি করবি? আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরে আসলি কেন? প্লিজ ভাইয়া, আজ অন্তত আমার কাছ থেকে কিছু লুকিও না, সবটা খুলে বলো ভাইয়া প্লিজ। আহান পেছন ফিরে রেলিং ধরে এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে। অরিনও চুপ করে আছে। আহানকে কিছু না বলতে দেখে অরিন বিষণ্ণ মনে সিঁড়ির দিকে পা বাড়াতে আহান বলে উঠল। জীবনটা এত বিষাদময় কেন আরো? এই বিষাদময় প্রহর যে কাটতেই চায় না। একটার পর একটা ঝড় এসে নিজেকে লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে। অরণ্যকে ভুলে যখন নিজের জীবন নিজের কাজ দিয়ে বেঁচে থাকতে শুরু করেছিলাম, ঠিক তখনই অরণ্য আবারও ফিরে এলো। এলো তা বড় একটা ঢেউ নিয়ে এলো। যে ঢেউটা তীরে আসতে পড়তেই আমি আবার নিঃস্ব হয়ে গেলাম। অরিন হুট করে আহানের দিকে ফিরে অবাক স্বরে বলে উঠল। অনন্যা ফিরে এসছে মানে? কি বোঝাতে চাচ্ছ তুমি? আগে এটা বল, তুই কি জানতি আরবের বোন আছে? অরিন আমতা আমতা করে বলল। আমি আগে জানতাম না ভাইয়া, আজকেই জেনেছি। আর এটাও জানি আরাফের বোন অনন্যা আপু। কিন্তু ভাইয়া তুমি কি জানতে না আরাফ অনন্যা আপুর ভাই? না রে বোন, আমি জানতাম না। আমি জানতাম অনন্যার ভাই, সে তার মামার বাড়ি চট্টগ্রামে থাকতো। আমিও কখনো এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাইনি, যেটা ছিল আমার প্রথম ভুল।
ভাইয়া এমন কি হয়েছিল তোমাদের মাঝে যে কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে? আহান একটা বড় নিঃশ্বাস ছেড়ে পকেটে হাত ঢুকিয়ে বলতে শুরু করলো। সব শুনে অরিন যেন আকাশ থেকে পড়লো। কথাগুলো বলতেই আহানের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। আহান আবার গলা ছেড়ে বলল, এসব কিছুর জন্য আরাম আমাকে দোষারোপ করে, আরাম আমাকে ভুল বুঝছে আরো। আবার হয়তো কোথাও আবার দোষ ছিল, শুধুমাত্র আমার ভুলের জন্যই আজ তুই শাস্তি পাচ্ছিস। অরণ্যার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে শুধুমাত্র আমার জন্য। এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকা খুব কষ্টকর হবে রে। বলেই আহান হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নেমে এলো। অরিন এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। অরিনের জমে থাকা কথাগুলো সব গলায় আটকে আছে। এত কিছুর মধ্যে এত বড় একটা ভুল বোঝাবুঝিও আছে। ভাবতেই অরিনের মাথা ঘুরাচ্ছে। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। এবার কেন যেন অরিনের মাথায় সবটা ঢুকে গেল। অরিন নিজে নিজেই শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, শুধুমাত্র প্রতিশোধ নিতে আরাফ আমার সাথে এত বড় একটা গেম খেললো? তার মানে এতদিন আমি ভুল ছিলাম, আরাফ কখনোই আমাকে ভালোবাসেনি। বলতেই অরিন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে গেছে। ঘড়ির কাঁটাগুলো আপন মনে ঘুরে যাচ্ছে। আহান হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠবে, ঠিক তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল এমন, এক্ষুনি তোমার হসপিটালের 112 নম্বর রুমে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মেসেজটা পড়তেই আহানের মাথা ঘুরে গেল। আহানের জানা মতে হসপিটালে 112 নম্বর রুমটা এখন স্টোর রুম হিসেবে পরিচিত। এত রাতে এই রুমে কে ডাকতে পারে আহানকে? আহান এই মুহূর্তে দাঁড়িয়ে এক মনে ভাবছে ওই রুমে গিয়ে দেখবে কে আছে। আবার একবার ভাবছে এটা যদি কারোর চাল হয় তাহলে তো আহান ফেঁসে যাবে। কতক্ষণ নিজের মন আর মস্তিষ্কের সাথে লড়াই করে সকল দ্বিধা কাটিয়ে আহান সিদ্ধান্তই নিয়ে নিল ওই রুমে যাবে। ফোনটা পকেটে ঢুকিয়ে আহান পা বাড়ালো হসপিটালের দিকে। মেসেজের কথানুসারে 112 নম্বর রুমের কাছে আসতেই দরজাটা খোলা পেল। আহানের শরীর বিদ্যুৎ গতিতে কাঁপছে। বারবার ভয়ে গলা শুকিয়ে আসছে। কে থাকতে পারে ভেতরে? আহান কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকতে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটা পেছন ফিরে তাকায়। আহান চিনতে পারছে না কে এটা। আহান মেয়েটাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেয়েটা আহানের দিকে ঘুরতেই আহানের মনে হলো আহান আকাশ থেকে এই মুহূর্তে ধপ করে নিচে পড়ল। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। আহান কি ভুল দেখছে নাকি স্বপ্ন দেখছে? আহান কি ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে উল্টোপাল্টা দেখছে নাকি এটা সত্য? আহানকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে সামনে বসে মেয়েটি মুচকি হেসে বলল, চমকে গেলে বুঝি আহান? এইবার আহান 440 ভোল্টের শক খেল। কারণ মেয়েটার কেউ না, অনন্যা। অনন্যাকে দেখে আহান যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে অনন্যাকে কথা বলতে দেখে। নিজের কান আর চোখে বিশ্বাস করতে হচ্ছে আহানের। ভয়ে আহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আহান কোন রকম অস্পষ্ট স্বরে বলে উঠল, তুমি কথা বলতে পারো? তুমি কথা বলতে পারো? অবাক হলে বুঝি? তুমি কথা বলতে পারো? তাহলে আরাপ যাবো। আহানকে পুরো কথা শেষ করতে না দিয়ে অনন্যা একটু মলিন হাসি দিয়ে বলল, সবার মতো আরাফও জানে না আমি কথা বলতে পারি। তার মানে তুমি এতদিন অভিনয় করেছো? আহানের অবাক স্বরে প্রশ্ন শুনে অনন্যার চোখের জল বিসর্জন দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও আহান, আজ শুধুমাত্র আমার একটু ভুলের জন্য অরিনা আরাফের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। অনন্যার মুখে ক্ষমা শব্দটা শুনে আহান অবাক হয়ে তাকিয়ে আছে। ওর চোখের সামনে কি ঘটছে সব ওর মাথার 10 হাত উপর দিয়ে যাচ্ছে। আহানকে চুপ করে থাকতে দেখে অনন্যা কান্না ভিজা কণ্ঠে বলল, সেদিন যদি আমি তোমাকে ভুল না বুঝতাম তাহলে এত কিছু হতো না। আরাফ ওর আগের বসে এত বড় একটা কাজ করে ফেলতো না। হঠাৎ কিছু একটা ভেবে আহানের রাগে শরীর ফেটে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে শরীর সমস্ত জোর দিয়ে অনন্যার গালে একটা সজোরে থাপ্পড় দিয়ে উঠল। তারপর রাগী স্বরে চিৎকার করে বলে উঠল, আর কত অভিনয় করবে তুমি অনন্যা? আর কত? তুমি কথা বলতে পারো, তাও এতদিন অভিনয় করে গেছো। তোমার চোখের সামনে তোমার ভাই আমার বোনের সাথে এত বড় একটা অন্যায় করলো, তাও তুমি চুপ করেছিলে। আর আজ তুমি আমার কাছে সিম্পেথি আদায় করতে এসছো নাকি অনন্যা? অনন্যা গালে হাত দিয়ে জল ভর্তি চোখে তাকিয়ে আছে আহানের দিকে। তারপর ভেজা কণ্ঠে বলল, আহান বিশ্বাস করো, আমি সত্যি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম।
আর কত মিথ্যে তুমি বলবে অনন্যা, আর কত? ঘৃণা হচ্ছে এখন। ও বোন যেমন, ভাই তো ঠিক তেমনই হবে, ঠকবাস। রাগে আহানের শরীর ফেটে যাচ্ছে। অনন্যা এতদিন অভিনয় করেছে ভাবতেই আহানের শরীর ফেটে যাচ্ছে। আহানকে এমন রাগতে দেখে অনন্যা ডুকরে কেঁদে উঠল। আমাকে বিশ্বাস করতে হবে না আহান, শুধু আমার কথাগুলো একটু শুনো প্লিজ, তোমার কাছে হাত জোর করছি। তোমার অভিনয়গুলো দেখার মতো টাইম আমার নেই। সো যা বলো তাড়াতাড়ি বলো, ন্যাকামি করো না। অনন্যা খুশি হয়ে চোখের পানিগুলো মুছে বলতে লাগলো, সেদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমাকে বিশ্বাস করিনি, কারণ নিজের ভালোবাসার মানুষটাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারিনি। তোমাকে আর জিনিয়াকে ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না আহান, বিশ্বাস করো। বাহ, তোমাকে কতবার বলেছি জিনিয়া আমার ছোট বোনের মতো, কিন্তু কিন্তু তুমি জিনিয়ার আমাকে নিয়ে সেদিন যা নয় তাই বলেছ। আমি সব মেনে নিয়েছিলাম। জিনিয়া একটা বাচ্চা মেয়ে। সেদিন তোমার কথাগুলো ওকে অনেকটাই আঘাত করেছিল, অনেকটাই হার্ট করেছিল। আমি বুঝতে পারিনি আহান, কারণ আমার ফোনে কেউ মেসেজ করে বলেছিল তুমি জিনিয়াকে নিয়ে হোটেলে যাচ্ছ। ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হয়নি বলে আমিও সাথে সাথে বেরিয়ে গিয়েছিলাম, আর গিয়েই তোমাকে আর জিনিয়াকে। বলেই অনন্যা আবারও চুপ হয়ে গেল। অনন্যার কথা শুনতেই যেন আহানের মাথায় বাজ পড়ল। হোয়াট? অতীত। আহানের সাথে অনন্যার পরিচয়টা আহানের হসপিটাল থেকে হয়। আহানের হসপিটালেই অনন্যাকে প্রথম দেখেছিল আহান। অনন্যা ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। সেখানেই আহান প্রথম দেখায় অনন্যাকে ভালোবেসে ফেলে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। এমন করে কয়েকদিন চলতে থাকে। অনন্যা অনেকটা শান্ত স্বভাবের। কয়েকদিন যেতেই আহান খোঁজ নিয়ে জানতে পারে অনন্যা ওর হসপিটালের পাশে ভার্সিটিতে পড়ছে। কয়েকদিন অনন্যাকে ফলো করতে করতে অনন্যার সাথে ফ্রেন্ডশিপ হয়। অনন্যা প্রথমত রাজি ছিল না, ওদের ফ্রেন্ডশিপটা ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ডে রূপ নেয়। তারপর ধীরে ধীরে কখন যে অনন্যা ও আহান ভালোবেসে ফেলে অনন্যা নিজেও বুঝতে পারেনি। দুজন খুব হ্যাপি ছিল। ওদের রিলেশনের 1 বছরের অনন্যার জন্মদিনে আহান অনন্যার বড় করে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা হোটেল বুক করেছিল। আহানকে সাহায্য করার জন্য আহান সাথে করে অরিন আর জিনিয়াকে নিয়ে গিয়েছিল। ওরা রুম সাজাচ্ছিল, মাঝে অরিন একটু বাইরে গিয়েছিল একটা কাজে। রুমে আহান আর জিনিয়া ছিল না। রুম সাজানোর সময় হঠাৎ করে জিনিয়া মাথা ধরে চিৎকার করে উঠে পড়ে যেতে নিলে আহান জিনিয়াকে চাপটে ধরে ফেলে। হঠাৎ এমন হওয়ায় আহান ব্যালেন্স ঠিক রাখতে পারেনি, জিনিয়াকে নিয়ে খাটের উপর পড়ে গিয়েছিল। ঠিক তখনই অনন্যা গিয়ে আহানকে আর জিনিয়াকে ওই অবস্থায় দেখে ফেলে। ভুল বুঝে চলে এসেছিল। আহান অনেক চেষ্টা করেও অনন্যাকে আটকাতে পারেনি সেদিন, কিন্তু ওদের দুজনের ফাটল দেখে পেছন থেকে কেউ জয়ের হাসি দিয়ে উঠেছিল। সেটা ওদের দুজনেরই অজানা ছিল। অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সেদিন রাতে ঘুমের মধ্যে টের পেলাম কেউ একজন আমার গলা চেপে ধরে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। অনেকক্ষণ ধস্তাধস্তি করেও নিজেকে ছাড়াতে পারিনি। তখন জ্ঞান হারানোর অভিনয় করি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে দেখে লোকটা ভেবেছিল আমি মারা গেছি। সে চলে যাওয়ার সাথে সাথে আমি উঠে পড়েছিলাম, কিন্তু ততক্ষণে সে পালিয়ে গেছিল। আমাকে কেউ একজন মারতে চেয়েছিল, সেটা সেদিন বুঝে গিয়েছিলাম। আমার এই অবস্থা শুনে আরাফও চট্টগ্রাম থেকে চলে এলো। 2-3 দিন ও খোঁজ নিয়েছিল তোমার ব্যাপারে। খোঁজ নেওয়ার পর আরাফ একটা ভিডিও এনে আমাকে দেখায়, যেটাই তুমি একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে ছিলে, কিন্তু মেয়েটার মুখ দেখা যায়নি ভিডিওটায়। সেদিন খুব বড় শক খেয়েছিলাম। অদ্ভুতভাবে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিলাম। একটা ট্রমার মধ্যে ছিলাম আমি দীর্ঘ 1 বছর। আস্তে আস্তে জীবন্ত লাশে পরিণত হয়ে গেছিলাম। আমার উপর বেশ কয়েকবার অ্যাটাক হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছি প্রতিবার। আরাফের তোমার প্রতি ভুল ধারণা বাড়তে লাগলো। রাগের বশবর্তী হয়ে আরাফ এত বড় একটা অন্যায় করে ফেলেছে। আমি কথা বলার শক্তি ফিরে পেয়েছিলাম 7 দিন আগে, কিন্তু আমি কাউকেই বলতে পারিনি, কারণ আমার রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো। কেউ একজন আমার প্রতিটা গতিবিধির উপর নজর রাখছে। আমার ফোনে প্রতি ঘন্টায় একটা করে মেসেজ আসে, যার প্রতিটা মেসেজ ছিল আরাফকে নিয়ে। আমি যদি মুখ খুলি তাহলে আরাফকে জানে মেরে দিবে কেউ। আমি চাইলেও বলতে পারিনি, কিছু করতে পারিনি। কিছু একটা বড় সত্যি লুকিয়ে আছে আহান, খুঁজে বের করতে হবে আমাদের। আমি অনেক কষ্টে লুকিয়ে তোমার সাথে দেখা করার জন্য এসেছি। আমার কথাগুলো বিশ্বাস করো প্লিজ। আরো কিছু কথা আছে, সেগুলো পরে জানবেন বলেই অনন্যা চোখের পানি ছেড়ে দিল। আহান সব শুনে নিস্তব্ধ হয়ে আছে। অনন্যা যা বলল সব ওর মাথার উপর দিয়ে গেল। অনন্যা নিঃশব্দে চোখের জল ফেলছে। নীরবতা ভেঙে অনন্যা আবারও বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও আহান, আমি আজও তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি।
আহান কি বলবে খুঁজে না পেয়ে হুট করে অনন্যাকে জড়িয়ে ধরল। অনন্যাও আহানকে জড়িয়ে ধরে বুকড়ে কেঁদে উঠল। পরের দিন আজ জিনিয়া ভার্সিটিতে আসেনি। কালকে চলে যাওয়ার পর জিনিয়া একবারও অরিনকে ফোন দেয়নি। অরিন ফোন দিয়েছিল কিন্তু সেটাও রিসিভ করেনি। তাই অরিন আর জিনিয়াদের বাসায় যাবে বলে ঠিক করেছে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল অরিন। হঠাৎ একটা কার এসে অরিনের সামনে দাঁড়াতেই অরিন ভয় পেয়ে গেল। অরিন একটু সাইডে গিয়ে দাঁড়াতেই গাড়ি থেকে কয়েকজন নেমে অরিনকে জোর করে গাড়িতে তুলে নিল। কিছুটা নিয়ে অরিনের মুখ চেপে ধরতেই অরিন জ্ঞান হারালো। আরাব নিজের রুমে বসে ল্যাপটপে কিছু একটা খুঁজছিল। এর মধ্যেই ওর ফোনে একটা মেসেজ আসে, যেটাই লেখা ছিল, অরিনকে বাঁচাতে চাইলে এই ঠিকানায় চলে এসো, সময় 30 মিনিট। মেসেজটা দেখা মাত্রই আরাফের মাথা ভনভন করে ঘুরতে লাগলো। চোখের সামনে মনে হলো সবকিছু আধার নেমে আসছে। বুকের বাপাসটাই তৎক্ষণাৎ হাতুড়ি পিটানো শুরু হয়ে গেল। এক অচেনা ভয় এসে আরাফকে গ্রাস করে নিতে লাগলো। আরাফের চোখের নজর আবার মেসেজের দিকে যেতেই আরাফ 1 মিনিট দেরি না করে ফোনটা পকেটে ঢুকিয়ে হন্ততন্ত হয়ে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে। ওর মন আর মস্তিষ্কে দুটোই এখন অরিনের কথা চিন্তা করছে। চোখের জলে চোখ দুটো ঝাপসা হয়ে আসলেই আবার হাতের উল্টো পিচ দিয়ে মুছে নিচ্ছে। যে করেই হোক তাড়াতাড়ি ওখানে পৌঁছতেই হবে। অরিনের জ্ঞান ফিরতেই নিজেকে একটা অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করলো। নড়াচড়া করতেই মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলো। চোখ দুটো বারবার বন্ধ হয়ে আসছিল। অরিন বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে। হঠাৎ অরিনের কানে কিছু শব্দ ভেসে আসতে লাগলো। কথাগুলো ছিল, মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, তাহলে স্যার একদম জানে মেরে ফেলবে, বুঝলি? আরব চৌধুরীর মতো স্বার্থপর নিষ্ঠুর লোক আমি একটাও দেখিনি। যে মেয়ে তাকে এত ভালোবাসতো সেই মেয়েটার সাথে এমন করেছে, ছি। আরে চুপ থাক, আমাদের এসব বিষয়ে নাক গলে কি হবে? আমাদের শুধু টাকা পেলেই চলবে। হ্যাঁ তাও ঠিক, তবে মেয়েটার জন্য তো খারাপ লাগছে। থাক চল, মেয়েটা জ্ঞান ফেরার আগে আমরা একটু ওই দিকে যাই। লোকগুলোর পায়ের শব্দ শুনে অরিন বুঝতে পারল লোকগুলো অন্যদিকে চলে গেছে। কিন্তু এতক্ষণের কথাগুলো সব অরিনের কানে বাজছে। অরিনের মনে হচ্ছে আকাশ কয়েক খণ্ডে বিভক্ত হয়ে ওর মাথায় ভেঙে পড়ছে। চোখ দিয়ে শুধু টুপটাপ পানি পড়ছে। আরব আমাকে কিডন্যাপ করেছে? না, আমি বিশ্বাস করি না। আরব এতটা নিচে নামতে পারে না, কিছুতেই না। বলেই অরিন হাউমাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণেই আবার গলা উঁচু করে চেঁচিয়ে বলতে শুরু করলো, কেউ আছেন এখানে? কেউ আছেন? হেল্প! ভাইয়া কোথায় তুমি? প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ ভাইয়া। বলেই আবার অরিন কান্না করতে লাগলো। গাড়ি দুটো অরিনের পাশের থেকে অন্যদিকে এসে এক রহস্যময় হাসি দিয়ে উঠল। তারপর ওদের মধ্যে একজন পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে কল দিল। কয়েকবার রিং হওয়ার সাথে সাথে কেউ একটা ফোন ধরতেই গার্ডটা বলল, কাজ হয়ে গেছে ম্যাম। ওপাশ থেকে কেউ একজন উচ্চস্বরে হা হা করে হেসে উঠল। তারপর ফোনটা রেখে হাততালি দিতে দিতে বলতে লাগলো, বাহ জিনিয়া, কে বাত! তোর তারিফ করতেই হয়। এত বুদ্ধি মাথায় রাখিস কেমনে? বেচারা অরিন এত দুঃখ রাখবে কোথায়? বলেই জিনিয়া আবার হা হা করে হেসে উঠল। ওর হাসির শব্দ পুরো বিল্ডিং জুড়ে বাজছে। এক বিষাক্ত খেলায় মেতে উঠছে, যার পরিণতি হবে বিষাক্তের থেকেও বিষাক্ত। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে আহান আর অনন্যা। কিন্তু অনন্যাকে দেখে কেউ চিনতে পারবে না, কারণ বড় করে ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া, মুখে কালো রঙের একটা মাস্ক আর চোখে কালো সানগ্লাস। আহান বারবার চারদিকে চোখ বুলাচ্ছে। তারপর গলা ছেড়ে জিজ্ঞেস করে উঠল, তোমাকে তো চেনা যাচ্ছে না, এত টেনশন করছো কেন? আহানের প্রশ্নসূচক কণ্ঠ শুনে অনন্যা ফিসফিসিয়ে বলল, তুমি বুঝতে পারছো না আহান, আমাকে কেউ যদি চিনে ফেলে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইভাবে লুকোচুরি খেলার মানে কি? আমাদের আসল শত্রুকে ধরার জন্য আরো অভিনয় করতে হবে আহান। তুমি ঠিক কি করতে চাইছো অনন্যা? ক্লিয়ার করে বলো। আমার মনে হচ্ছে আমি আমার বাক শক্তি ফিরে পেয়েছি, সেটা আমাদের শত্রুপক্ষ জানে না। অনন্যার কথা শুনে আহান ভ্রু কুঁচকে বলে উঠল, মানে তুমি যে কাল বলে তোমার উপর কেউ 24 ঘন্টা নজর রাখছে, তাহলে? শুনো, কেউ একজন চাইছে আমি, তুমি আর অরিন, আরাফ চারজনই আলাদা হয়ে যায়। আর আমাদের শত্রুপক্ষের মেইন টার্গেট আরাফ। কারণ যেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম সেদিনের পর থেকে আমার ফোনের মেসেজ আসা শুরু করে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম ঠিকই,
কিন্তু আমার মস্তিষ্ক ঠিকই কাজ করতো। যখনই আমার ওই ফোনে মেসেজটা আসতো আমি খেয়াল করতাম, কিন্তু এমন একটা অবস্থায় ছিলাম যেখানে আমি রিয়্যাক্ট করতে ভুলে গিয়েছিলাম। যেদিন আমার বাকশক্তি ফিরে এলো সেদিন সবার আগে নিজের ফোনটা চেক করেছিলাম। কেন যেন আমার মনে হয়েছিল সবকিছু এলোমেলো হয়ে আছে। এইটুকু বলে অনন্যা একটু থামলো। অনন্যাকে থামতে দেখে আহান আবারও জিজ্ঞাসা করে উঠলো, তোমার রুমের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটা তুমি জানলে কি করে? খুলে বলো সব অনন্যা, সবকিছু খুলে বলো, বুঝতে পারছি না আমি। বলছি আমাদের বাড়িতে আমি, মা আর আরাপ থাকি, কিন্তু আমি অনেকদিন আমাদের বাসায় এই তিনজন ব্যতীত অন্য কারোর উপস্থিতি টের পেয়েছিলাম। তখন বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু 7 থেকে 8 দিন আগে বেলকনিতে যেতেই কারোর জুতোর ছাপ দেখতে পাই আমি। জুতোর ছাপটা একদম গেট অব্দি ছিল, এটা দ্বারা বোঝা যায় আমার রুমে কেউ এসেছিল বা আসতো। সেদিন মনে একটা খটকা লেগেছিল। বাকশক্তি ফিরে পাওয়ার পরও কেন জানি কথা বলার ইচ্ছাটা ছিল না, তাই আরাপ বা আমার মা কাউকেই জানতে দেয়নি। কিন্তু এই বিষয়গুলো আমাকে খুব ভাবাচ্ছিল। আরাপ যেদিন অরিনকে বিয়ে করতে গেল সেদিন ভেবেছিলাম হয়তো ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করতে চলেছে, কিন্তু আমি সত্যি জানতাম না আরাপ এত বড় একটা অন্যায় করে ফেলবে। যখন আরাফের বিয়ে নিয়ে সবাই বিজি ছিল তখন রুমে একা ছিলাম আমি। ভালো লাগছিল না বিধায় বেলকনিতে দাঁড়িয়েছিলাম। বেলকনি থেকে রুমে আসতেই আমার চোখ যায় দরজার উপরের কর্নারে, কারণ সেখানে একটা ক্যামেরা লাগানো ছিল। আমাদের বাড়িতে কোনো ক্যামেরা লাগানো নেই আহান। তখনই বুঝে গিয়েছিলাম যে যারা আমাকে মারতে চায় তারা এই কাজটা করেছে, তাই সুযোগ বুঝে চুপ করে গিয়েছিলাম। আরাপ এত বড় একটা অন্যায় করার পরও আমি প্রতিবাদ করতে পারিনি আহান, কিন্তু চোখের সামনে নিজের ভাইকে কষ্ট পেতে দেখে আর চুপ করে থাকতে পারছিলাম না, তাই মুখ খুলতে বাধ্য হলাম। আহান তবদা খেয়ে বসে আছে। অনন্যার কথায় আহান এইটুকু বুঝতে পেরেছে এখানে অনেক বড় একটা খেলা চলছে সবার চোখের আড়ালে। আহানের মাথায় কিছু ঢুকছে না, কিছু বুঝতে পারছে না ও। দুজনের মধ্যেই পিনপতন নিরাপত্তা চলছে। একটা পুরনো বাড়ির সামনে এসে আরাফের গাড়িটা থামতেই আরাফ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে একবার চারিদিকে তাকিয়ে দেখে নিল ও ঠিক জায়গায় এসেছে কিনা। তারপর আর দেরি না করে দৌড়ে বাড়ির ভিতরে চলে এলো। বাড়িটাকে দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। চারিদিকের দেয়ালে শ্যাওলা পড়ে আছে, মাকড়সার জালে চারিদিকে ছড়াছড়ি। কয়েকটা পুরনো ফার্নিচারের উপর ধুলো জমে উঁচু হয়ে আছে। আরাফ দুহাত দিয়ে মাকড়সার জাল ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, কেউ আছেন এখানে? এক্সকিউজ মি। আরাফ যত এগুচ্ছে তত ভয়েরা একত্রে হয়ে ওর মনে বাসা বাঁধছে। আরাফ কয়েক পা এগিয়ে একটা রুমের সামনে যেতেই কান্নার আওয়াজ শুনতে পেল। কণ্ঠটাও আরাফের চেনা। আরাফ তাড়াতাড়ি ওই রুমটাই ঢুকতেই অন্ধকারের মাঝে কাউকে দেখতে পেল। হাতে থাকা মোবাইলটা দিয়ে টর্চ অন করতেই আরাফ অরিনের অশ্রুসিক্ত মুখটা দেখতে পেল। আরাফ ভয় জড়ানো কণ্ঠে বলে উঠল, অরিন। পরিচিত কণ্ঠে নিচের নাম শুনতেই অরিনের বুঝতে বাকি রইল না সামনে থাকা লোকটাকে। আরাফকে দেখতেই কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ে গেল অরিনের। মুহূর্তেই অরিনের চোখে মুখে রাগ ফুটে উঠল। আরাফ কিছু ভেবে না পেয়ে তাড়াতাড়ি রুমে আলো জ্বালতেই অরিনকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেল। অরিনকে এই অবস্থায় দেখেই আরাফের ভেতরটা ছ্যাদ করে উঠল। অরিন এক দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ পাগলের মতো অরিনের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে অরিনের দুগালে হাত রেখে বলে উঠল, আরবাকে দেখো আমি এসে গেছি, একদম ভয় পাবে না। তোমার আরাফ থাকতে তোমার কিচ্ছু হবে না। এক্ষুনি তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো। তোমার লাগছে তাই না? আমি এক্ষুনি খুলে দিচ্ছি এগুলো। আরাফের এমন পাগলের মতো অবস্থা দেখে অরিন ভাবল হয়তো আরাফ অরিনকে দেখানোর জন্য অভিনয় করছে, তাই অরিনের রাগ আরো দ্বিগুণ বাড়তে লাগলো। আরাফ কথাগুলো বলতে বলতেই অরিনের হাত পায়ের বাঁধন খুলে দিল। অরিন চেয়ার থেকে উঠে দাঁড়াতেই আরাফ অরিনকে চাপটে ধরল। তারপর আবারও পাগলের মতো বলে উঠল, তোমার কিচ্ছু হবে না অরিন। অরিনের আরাফ থাকতে অরিনের কিচ্ছু হতেই দেবো না, কিচ্ছু না। এইবারও অরিন না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরাফকে ধাক্কা মারল। ধাক্কা মারতেই আরাফ অরিনের থেকে কিছুটা দূরে সরে গেল। রাগ কন্ট্রোল করতে না পেরে অরিন ঠাস করে আরাফের গালে থাপ্পড় মেরে বসল। আরাফ কিছু বুঝে ওঠার আগেই অরিন আরাফের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল, আর কত অভিনয় করবেন মিস্টার আরাফ চৌধুরী? আর কত নিচে নামবেন আপনি? ঘৃণা হচ্ছে নিজের প্রতি যে আমি আপনার মতো এমন একজনকে ভালোবেসেছি। আমাকে মেরে ফেলো আরাফ, আর পারছি না আমি, বিশ্বাস করো, আর পারছি না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। আমি বড্ড বেশি অসহায় হয়ে গেছি আরাফ, বড্ড বেশি।
বলেই অরিন আরাফের শার্ট খামচে ধরে আরাফের বুকে মাথা ঠেকিয়ে কান্না করে উঠল। আরাফ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। অরিনের কোনো কথা আরাফ বুঝতে পারেনি। অরিনের এমন ব্যবহার করার কারণ আরাফ হাজার খুঁজেও পেল না। অরিন একাধারে কান্না করেই যাচ্ছে। অরিনকে সান্ত্বনা দেওয়ার ভাষা আরাফের জানা নেই। কয়েকবার অরিনের মাথায় হাত রাখতে গিয়েও আরাফ হাত ফিরিয়ে নিল। নিজের মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। আরাফের চোখেও পানি টলমল করছে। অরিনের হুঁশ আসতেই অরিন তাড়াতাড়ি আরাফের থেকে গিয়ে আরাফকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কান্না করতে করতে দৌড়ে বেরিয়ে গেল। আরাফ এখনো থ মেরে দাঁড়িয়ে আছে। মাথার মধ্যে একটাই ভাবনা ঘুরছে। অরিন এখান থেকে বেরিয়ে রাস্তায় এসে হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। একটা মানুষ কতটা কষ্ট পেলে এইভাবে কাঁদতে পারে সেটা অরিনকে দেখেই বোঝা যাচ্ছে। আরাফও চুপচাপ বেরিয়ে আসলো। বাইরে এসে অরিনকে এমন করে কাঁদতে দেখে আরাফের বুকের ভিতর ঝড় বইতে শুরু করলো। আরাফের নিজের প্রতি নিজের রাগের শরীরে ফেটে যাচ্ছে। আরাফের শব্দ পেয়ে অরিন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তারপর হাঁটা শুরু করলো সোজা। আরাফ তাড়াতাড়ি গিয়ে অরিনের হাত ধরে ফেললো। আরাফ অরিনের হাত ধরতেই অরিন রাগী দৃষ্টি নিক্ষেপ করলো আরাফের দিকে। তারপর শান্ত কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো আরাফ। আরাফও শান্ত কণ্ঠে উত্তর দিল, এখান থেকে একা একা বাড়ি যাবে কি করে? এইদিকে গাড়িও তো আসে না। সেটা তোমার ভাবতে হবে না, হাত ছাড়ো আমার। না ছাড়বো না, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। অরিন রাগি ফেস করে আরাফের থেকে হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না আরাফ, ফলাফল খুব খারাপ হবে। তাই বলছি হাতটা ভালোই ভালোই ছেড়ে দাও। আরাফ বুঝে গেছে অরিনের সাথে শান্ত কথায় কাজ হবে না। তাই আরাফ অরিনের হাতটা আরো জোরে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, যখন আমি বলেছি তোমাকে বাড়ি পৌঁছে দেবো তখন দেবই, চুপচাপ আমার সাথে আসো। বলেই আরাফ অরিনের হাত ধরে হাঁটা শুরু করলো। অরিন বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে আর ছাড়ুন ছাড়ুন বলছে, কিন্তু আরাফ সেদিকে কান না দিয়ে অরিনের হাত ধরে সোজা গাড়িতে নিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এক পা গাড়ি থেকে নামার চেষ্টা করলে এর ফলাফল কিন্তু খুবই খারাপ হবে, মাইন্ড ইট। বলেই গাড়ির দরজাটা লক করে দিয়ে আরাফও গিয়ে গাড়িতে বসলো। অরিন দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হলো। তারপর রাগী ফেস করে আরাফের দিকে তাকিয়ে বলল, কি চাইছো নাকি তুমি? হ্যাঁ, আর কতটা অপমান করবে আমাকে? নিজের হাতে বিয়েটা ভেঙে দিলে, আর আজ তুমি। বলেই অরিন থেমে গেল। আরাফ গাড়ি স্টার্ট দিতে দিতে শান্ত কণ্ঠে বলে উঠল, থেমে গেলে কেন? বলো আর কি করেছি? অরিন কিছু না বলে রাগে মুখ ঘুরিয়ে নিল। আরাফও কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলো। অনন্যা, আমার মাথায় কিছু ঢুকছে না। আহনের চিন্তিত কণ্ঠ শুনে অনন্যা একটা হাঁপ ছেড়ে বলল, তবে আমার মনে হচ্ছে এই সবের মধ্যে একটা বড় খেলা চলছে। আমার কাছের কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। কাছের কেউ বলতে কাকে বোঝাতে চাইছো তুমি? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে আহান, নয়তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আমার মন বলছে খুব বড় ঝড় আসতে চলেছে। প্লিজ ডু সামথিং আহান। আহানেরও মনে অজানা ভয় এসে জমতে শুরু করলো। আহান কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে বসে থেকে পরক্ষণেই বলে উঠল, শোনো, যতদিন না সব সত্যিটা সামনে আসবে ততদিন তোমাকে এই বাক শক্তি হারানোর অভিযানটা চালিয়ে যেতে হবে। যে করে হোক আসল সত্যিটা আমাদের বের করতে হবে। কি করে বের করবো আহান? আহান অনন্যাকে কিছু কথা বুঝিয়ে দিল। তারপর দুজনেই আলাদা হয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। অরিনদের বাসায় নিচে এসে গাড়ি থামতেই আরাফ গাড়ি থেকে নেমে এসে অরিনের দরজাটা খুলে দিয়ে বলে উঠল, নামো, আমার দায়িত্ব শেষ। অরিনও কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে আরাফের সামনে দাঁড়িয়ে আরাফের মুখের উপর আঙ্গুল তুলে বলতে শুরু করলো, মিস্টার আরাফ চৌধুরী, একটা কথা কান খুলে শুনে রাখো। এই অরিন বন্যা খান এতটা দুর্বল বা অসহায় না যে তোমার মতো একটা নোংরা ছেলে এসে সিম্পথি দেখাবে। নেক্সট টাইম আমার কাছে থেকে দূরে থাকার চেষ্টা করবে, মনে রেখো। বলেই অরিন বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। আরাফ অরিনের যাওয়ার দিকে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে গাড়ি নিয়ে চলে গেল। অরিন বাসায় এসে কিছুক্ষণ কান্নাকাটি করে ফ্রেশ হয়ে নিল। তারপর সবাই মিলে একসাথে লাঞ্চ করে যে যার রুমে চলে গেল।
আহানের একটু কাছ থাকায় আহান বেরিয়ে গেল। এই লোকদের কথা অনুযায়ী আমাকে কিডন্যাপ আরাফ করেছে, কিন্তু আরাফের মুখ দেখে তো কোনো কিছু মনে হলো না, একদম নির্দোষ লাগছে। কেন মন থেকে বিশ্বাস হচ্ছে না এই কথাটা? যদিও আমাকে কিডন্যাপ করে না থাকে তাহলে ওখানে গেল কি করে? আর যদিও কিডন্যাপ করে তাহলে আমার কোনো ক্ষতি না করে ছেড়ে দিল কেন? ভাবতেই অরিন মাথা চেপে ধরে খাটের উপর বসে পড়ল। তারপর বলে উঠল, উফ আর কিচ্ছু ভাবতে পারছি না। কি হচ্ছে এসব আমার সাথে? কোন সত্যি লুকিয়ে আছে এত কিছুর মাঝে? অনন্যা আপুর বিষয়টা এখনো আমার ধোঁয়াশা। আমাকে ভেঙে পড়লে চলবে না, সত্যিটা খুঁজে বের করতেই হবে যে করেই হোক। বলেই অরিন কাউকে কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিতেই শুনতে পেল, কি এত ভাবছিস আরু? অরিন সামনের দিকে তাকাতেই দেখে জিনিয়া দাঁড়িয়ে আছে, আর ওকে দেখেই মনে হচ্ছে ও অনেক খুশি। জিনিয়াকে হঠাৎ এত খুশি দেখে অরিন ভ্রু কুঁচকে বলে উঠল, এত খুশি হওয়ার কারণ কি ম্যাডাম? জিনিয়া হাসতে হাসতে অরিনের পাশে এসে বসে অরিনকে জড়িয়ে ধরে বলল, আজ অনেকদিন পর আমার স্বপ্ন সত্যি হতে চলেছে আরু, তাই ভীষণ ভীষণ খুশি। অরিন কিছু বুঝতে না পেরে অবাক স্বরে বলে উঠল, তোর আবার কোনো স্বপ্ন সত্যি হতে চলেছে? সেটা না হয় সারপ্রাইজ থাক, এখন আগে এটা বল আরাফ তোকে কিডন্যাপ কেন করলো? কথাটা বলতেই জিনিয়া নিচে চুপ করে গেল। মুখ ফসকে জিনিয়া কি বলে ফেললো তাও নিজেই বুঝতে পারেনি। জিনিয়ার কথাটা শুনতেই অরিন বিস্ফোরিত চোখে জিনিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতেই জিনিয়া থতমত খেয়ে গেল। অরিন সন্দেহ ভরা চোখে বলে উঠল, তুই কি করে জানলি যে আরাফ আমাকে কিডন্যাপ করেছিল? আমি তো তোকে কখনো বলিনি। অরিনের কথা শুনে জিনিয়া কয়েকবার ভয় ভয় ঠোক গিলে আমতা আমতা করে বলে উঠল, না মানে আমি তো। তুই তো কি বল? না মানে তুই তো বসে বসে বলছিলি, আসার সময় শুনতে পেলাম, তাই বলছিলাম আর কি। এক নাগারে জিনিয়া কথাগুলো বলে একটা হাঁপ ছাড়লো, কিন্তু অরিনের কেন যেন জিনিয়ার কথাটা বিশ্বাস হলো না। তাই অরিন প্রত্যুত্তরে আবার বলে উঠল, কাল থেকে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি তুই? একটু কাজ ছিল বাসায়, তাই তোর খোঁজ নিতে পারিনি আরো, সরি রে। আচ্ছা আমি এখন আসছি, আমার একটু বাবার অফিসে যেতে হবে। বলেই জিনিয়া বেরিয়ে গেল। অরিনের কেন যেন আজ জিনিয়াকে অন্যরকম মনে হচ্ছে। জিনিয়া চলে যেতেই অরিন পিছন থেকে কয়েকবার ডাক দিয়ে উঠল জিনিয়াকে, কিন্তু জিনিয়া না শোনার ভান করে চলে গেল। কেন যেন মনে হচ্ছে জিনিয়া কিছু একটা লুকোচ্ছে আমার থেকে, কিন্তু কি? আগে তো কখনো এমন করেনি। তাহলে অরিনের মাথায় এখন এই চিন্তাটাই ঘুরছে। জিনিয়া গাড়িতে বসে জোরে গাড়ির দরজায় একটা লাথি মেরে বসলো। তারপর নিজে নিজে রাগে ফোঁসফোঁস করতে করতে বলে উঠল, কি থেকে কি বলে ফেললাম? অরিন যেই মেয়ে, এখন নিশ্চয়ই আমাকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। উফ, এই অরিনের একটা ব্যবস্থা করতেই হবে, যে করেই হোক। ভার্সিটির ক্যান্টিনে গালে হাত দিয়ে বসে আছে অরিন, মুখে লেগে আছে হাজারটা বিরক্তির ছাপ। তার উল্টো দিকে মুখ গোমড়া করে বসে আছে আরাফ। দুজনের মধ্যেই নীরবতা বিরাজ করছে। ওদের থেকে দূরে একটা টেবিলে মুখ ঢেকে বসে আছে জিনিয়া, রাগে ফুসফুস করছে ও, আর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। নীরবতা ভেঙে আরাফ গোমড়া মুখ করে শান্ত কণ্ঠে বলল, আমাকে এখানে ডেকে আনার কারণ কি? অরিন গাল থেকে কাঁধ সরিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, তোমার সাথে যোগাযোগ করার কোনো ইচ্ছে আমার নেই, শুধু কিছু প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? তাড়াতাড়ি করো, আমারও টাইম নেই। আমার কাছে কেন অনন্যা আপুর কথা লুকিয়েছিলে আরফ? অনন্যার কথা শুনতেই আরফ অবাক চোখে অরিনের দিকে তাকালো। অরিনকে তো ও অনন্যার কথা বলেনি, তাহলে জানলো কি করে? আরফকে এমন করে তাকিয়ে থাকতে অরিন গলা ঝেড়ে বলল, আমি জানি তুমি এই মুহূর্তে কি ভাবছো। ওই দিন কলেজে এসে তোমার খোঁজ করায় এই সত্যিটা জানতে পেরেছিলাম। আরব মুখের ভঙ্গিমা চেঞ্জ করে শান্ত কণ্ঠে বলল, ওরা তো মিথ্যা বলতে পারে, তুমি এত শিওর হয়ে বলছো কি করে? অরিন একটু হেসে বলল, তুমি বোধহয় ভুলে গেলে আরফ, সেদিন কলেজ থেকে যাওয়ার রাস্তায় তোমার সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার সাথে এটার কি সম্পর্ক? অরিন এইবার ফিক করে হেসে বলে উঠল, তুমি এতটা বোকা জানতাম না আরফ। সেদিন তোমার গাড়িতে আমি অনন্যা আপুকে দেখতে পেয়েছিলাম।
কথাটার আগা মাথা আরাফ বুঝতে পারল না, কারণ অনিন তো অনন্যাকে দেখেনি, তাহলেও চিনল কি করে? আরাফ পুরোই অবাক হয়ে তাকিয়ে আছে। এখন নিশ্চয় বলবে আমি অনন্যা আপুকে চিনি কি করে। তাহলে শোনো, অনন্যা আপুকে যেমন আমি চিনি তেমনি অনন্যা আপু আমাকে চেনে, কারণ সে শুধু তোমার বোন নয়, সে আমার ভাইয়ের ভালোবাসা। অরিনের কথায় আরাফ যেন অবাকের শেষ সীমানায়। অরিন তাহলে সব জানে? আরাফ কিছু একটা বলতেও ও থেমে গেল, তারপর রাগী লুক নিয়ে বলল, তোমার ভাইয়ের ভালোবাসা? হাসালে আমায়, জোকসটা বেশ ফানি ছিল অরিন। আরাফের এহিতুক কথায় অরিন বোকা চাহনি নিক্ষেপ করে আছে আরাফের দিকে, তারপর অবাক স্বরে বলে উঠল, মানে? সব জেনে শুনে তোমরা ভাই বোন আমাদের সাথে নাটক করছো, এক একজন এমন ভান ধরছো যেন তোমরা কিছুই জানো না। কি ভেবেছো কি তোমরা? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না আরফ। তা বুঝবে কেন? আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাই, আর এখন তুমি বলছো সে তোমার ভাইয়ের ভালোবাসা? আরাফের কথায় অরিন পুরোই বোকা বনে চলে গেল। আরাফের সব কথা ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। অরিন একটু জোরেই বলে উঠল, কি বলছো কি তুমি আরফ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? সেদিন অনন্যা আপু আমার ভাইকে ভুল বুঝে চলে এসেছিল। চোখের সামনে নিজের ভাইকে 1 বছর কষ্ট পেতে দেখেছি, প্রতি মুহূর্তে ভেঙে যেতে দেখেছি, আর তুমি বলছো আমার ভাই অনন্যা আপুর জীবন নষ্ট করে দিয়েছে? কি বলছো কি তুমি? আরাফ দাঁত কর্মর করতে করতে রাগী স্বরে বলল, তোমার ভাই একটা নোংরা ছেলে, যে কিনা শুধু মেয়েদের মন নিয়ে খেলা খেলতে জানে, ভালোবাসতে না। আরফ! মুখ সামলে কথা বলো। কিসের ভিত্তিতে তুমি আমার ভাইয়ের সম্পর্কে বাজে মন্তব্য করছো? দেখবে কিসের ভিত্তিতে বলছি, ওয়েট। বলেই আরাফ পকেট থেকে ফোনটা বের করে কিছু একটা বের করে অরিনের সামনে ধরল। অরিন মোবাইলের দিকে তাকাতেই যেন ওর উপর বাজ পড়ল, কারণ ছবিতে আহান একটা মেয়েকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। ছবিটা দেখতেই অরিন তাড়াতাড়ি আরাফের থেকে ফোনটা কেড়ে নিয়ে কয়েকবার জুম করে দেখল, না এটা তো আহানই, কিন্তু এ কি সম্ভব? ভাবতেই অরিনের মাথা ঘুরতে শুরু করলো। অরিন নিজেকে সামলাতে না পেরে মাথা ঘুরে পড়ে যেতে নিল। আরাফ তাড়াতাড়ি উঠে অরিনকে ধরে চেয়ারে বসিয়ে দিল, তারপর চিন্তিত কণ্ঠে বলে উঠল, অরিন ঠিক আছে তুমি? অরিন চুপ করে আছে, কি বলবে ও ভাষা খুঁজে পাচ্ছে না। অরিন কোনো রকমে বলে উঠল, আমি আমি ঠিক আছি। আরাফও কিছু না বলে আবার গিয়ে চেয়ারে বসলো, তারপর শান্ত কণ্ঠে বলে উঠল, প্রথমত সরি বলে দিচ্ছি, মাথা গরম হয়ে গিয়েছিল তাই তোমার ভাইকে ওসব বলে ফেলেছি। কিন্তু তুমি হয়তো জানো না, এসব দেখার পর আমার বোন নিজের বাক শক্তি হারিয়ে ফেলেছে। আমার বোন বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে আছে অরিন। কথাগুলো শুনতেই অনিন কয়েক দফা অবাক হলো, মাথা ভনভন করে ঘুরছে ওর। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কি করছো তুমি অনন্যা আপু? হ্যাঁ, আপু এখন বেঁচে থেকেও মৃত। এইসবের জন্য কি দায়ী জানো? তোমার ভাই মিস্টার খান। এখন তুমি বলবে তোমার ভাই নির্দোষ? অরিন এইবার শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ আরাফ, আমি এখনো বলবো আমার ভাই নির্দোষ, কারণ আমি আমার ভাইকে বিশ্বাস করি। তুমিও সবটা জানো না আরাফ। সেদিন বলেই অরিন জন্মদিনের কাহিনী বলতে লাগলো কাছে। সব শুনে আরাফ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি বলছো কি তুমি? হ্যাঁ আরাফ, বিশ্বাস করো। আচ্ছা, আমি তোমার কথা সত্যি মেনে নিলাম, কিন্তু এই ছবিটা কি মিথ্যা অরিন? হ্যাঁ মিথ্যে, সব মিথ্যে। আমি প্রমাণ করে দিব এই সব কিছু মিথ্যে। আমার ভাই নির্দোষ। আর কি প্রমাণ করবে? পারবে আমার বোনকে সুস্থ করে তুলতে? তোমার কথা শেষ হলে আমি যেতে পারি? আমার এসব কিছু সহ্য হচ্ছে না। অবশ্যই যেতে আর, কিন্তু আমার আরেকটা কথা আছে। আরাফ বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, কি কথা? তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। তোমার ভাষ্যমতে সেদিন অনন্যা আপুর ফোনে কেউ টেক্সট করেছিল যে আহান ভাইয়া অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে যাচ্ছে, কিন্তু আমরা 3 জন ছাড়া সারপ্রাইজের কথা কেউ জানতো না। তাহলে টেক্সটটা কে পাঠাতে পারে? অরিনের কথা শুনে আরাফও কিছু একটা ভাবতে লাগলো। আরাফ কিছু বলতে যাবে তার আগেই অরিন হুট করে বলে উঠল, আমি আরেকটা সত্যি জানতে চাই আরাফ। সত্যি? আর কি সত্যি জানতে চাও? তুমি কাল আমাকে কিডন্যাপ কেন করেছিলে?
আর যখন কিডন্যাপই করলে তাহলে আবার ক্ষতি করলে না কেন? কথাটা শুনতেই যেন আরাফ চমকে উঠল। হোয়াট? আর ম্যাড অরিন, আমি তোমাকে কিডন্যাপ করেছিলাম? আরাফের এমন রিয়াকশন দেখে অরিন একটু মুচকি হাসলো। অরিনকে হাসতে দেখে আরাফ আরো অবাক হলো। তুমি হাসছো? মাথা খারাপ হয়ে গেছে দেখি তোমার। অরিন একটা রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, আচ্ছা মানলাম তুমি আমাকে কিডন্যাপ করোনি, তাহলে ওইখানে পৌঁছলে কি করে? কারণ আমার ফোনে একটা মেসেজ এসেছিল, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। বলেই আরাফ ফোনটা নিয়ে কালকের মেসেজটা দেখালো। অরিন মেসেজটার দিকে তাকাতেই আরো একটি রহস্যময় হাসি উঠল। অরিন আরাফকে কিছু না বলে যেই নাম্বার থেকে মেসেজটা এসেছিল সেই নাম্বারটা অরিন নিজের ফোনে নিয়ে নিল। তারপর আবারও গলা ঝেড়ে বলে উঠল, সব সত্যি এবার এক এক করে সামনে আসবে। আমার ভাইয়ের প্রতি তোমার ভুল ধারণাটাও ভেঙে দিব আমি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি এটাও বুঝে গিয়েছি তুমি কেন আমাকে ঠকালে। তাহলে শুনে রাখো আরাফ, একটা ভুল ধারণা নিয়ে তুমি রাগের বশে আমার সাথে যেই ভুলটা করেছো তার মাসুল তোমাকে দিতেই হবে। ফিরবে তুমি আমার কাছেই, কিন্তু সেদিন না খুব দেরি হয়ে যায়, মনে রেখো। বলেই অরিন টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। অরিনের শেষ কথাটা আরাফের বুকের ভিতর রক্তক্ষরণ শুরু করে দিয়েছে। আরাফ মাথা নিচু করে শান্তভাবে উঠে বড় বড় পা ফেলে চলে গেল অরিনের আগেই। আরাফের চলে যাওয়ার দিকে তাকিয়ে অরিনও মন খারাপ করে টেবিলের উপর ঠেলে ব্যাগটা নিয়ে কাঁধে ঝুলিয়ে সামনে তাকাতে অরিনের কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেল। সামনের টেবিলের একটা মেয়ে বসে আছে, মুখটা ওড়না দিয়ে ঢাকা হলেও চোখ দুটো অরিনের খুব চেনা চেনা লাগছে। অরিন মেয়েটার দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করতেই মেয়েটা 1 মিনিটও দেরি না করে হন্ততন্ত হয়ে বেরিয়ে গেল। অরিনও দেরি না করে মেয়েটার পিছু পিছু রওনা দিল। গেটের বাইরে গিয়েই মেয়েটা একটা বড় গাড়িতে চলে বসলো। অরিনও তাড়াতাড়ি গিয়ে ওদের গাড়িতে উঠে ড্রাইভারকে বলে উঠল, রামু চাচা, ওই গাড়িটাকে ফলো করো, কুইক। বলতে না বলতেই অরিনের গাড়িও সামনে থাকা গাড়িটার পিছু পিছু ছুটলো। কিছুক্ষণ পর সামনে থাকা গাড়িটাকে একটা বাড়ির ভিতর ঢুকতে দেখে অরিনদের গাড়িটা অরিন একটু দূরে দাঁড় করালো। গাড়িটা ভিতরে চলে যেতেই অরিন গাড়ি থেকে নেমে একটু এগিয়ে বাড়িটার দিকে তাকাতেই চমকে উঠল, কারণ এটা যে জিনিয়াদের বাড়ি। অরিন অবাক স্বরে বলে উঠল, ওই মেয়েটা জিনিয়া ছিল? তাহলে ও মুখ লুকিয়েছিল আর আমাকে দেখে বা পালিয়ে আসলো কেন? তাহলে কি পেছন থেকে কাছের মানুষগুলোই কলকাঠি নাড়াচ্ছে? কিন্তু কেন? না, আমাকে সত্যিটা জানতেই হবে, যে করেই হোক। অরিন কিছু একটা মনে করে বাড়ির ভিতরে পা দিয়েও আবারও গাড়িতে গিয়ে বসে চলে গেল। যাওয়ার সময় বাড়িটার দিকে একবার তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে উঠল। জিনিয়া রেগে নিচের রুমে এসে ওড়না আর কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। তারপর রাগে গজগজ করতে করতে ফোনটা নিয়ে কাউকে ফোন করে বলে রাগী কণ্ঠে চেঁচিয়ে বলতে লাগলো, তোমাদের দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না, সব কয়টা অকর্মার ঠিকই। 2 ঘন্টার মধ্যে অরিনকে আমার চোখের সামনে এসে হাজির করো, অনেক লুকোচুরি খেলা হয়েছে, আয় না। বলেই জিনিয়া ফোন রেখে দিয়ে হা হা করে হেসে উঠল। তোর সময় শেষ অরিন, হয়তো তুই মরবি নয়তো আমি মরবো। আমি আরাফকে না পেলে তুইও পাবি না। 2 বছর ধরে পাগলের মতো ভালোবেসে এসেছি আরাফকে, কিন্তু ও শুধু তোর পিছনেই লেগেছিল। প্রথম পথের কাটা ছিল অরণ্য, তারপর তুই। তোদের 2 জনের একজনও কেউ আমি বাঁচিয়ে রাখবো না। ভাইয়া, আমাকে সত্যি করে বল, সেদিন কি হয়েছিল? তুই কোন দিনের কথা বলছিস বোন? বুঝতে পারছি না আমি। সেদিন হোটেলে আমার অনুপস্থিতিতে কি হয়েছিল সেটা জানতে চাচ্ছি। আহান শান্ত কণ্ঠে সব বলে উঠল। সব শুনে অরিন কিছু একটা ভাবলো। তারপর ফোন থেকে একটা ছবি বের করে আহানের সামনে ধরলো। ছবিটা দেখতেই আহানের মাথায় বাজ পড়লো। এটা কি অরিন? আহানের অবাক স্বর শুনে অরিন মুচকি হেসে বলে উঠল, ভাইয়া, অনন্যা আপু আর আরাফ খুব বোকা, যার কারণে ছবিটা দেখে ওরা বুঝতে পারেনি যে এটা এডিট করা ছবি। তুমি একটু খেয়াল করে দেখো, ছবিটার তোমার ঘাড়ের নিচের অংশ কালো, কিন্তু তোমার মুখটা ফর্সা। আবার তোমার বডি দেখো আর ছবিটার বডি দেখো, সম্পূর্ণ আলাদা। এটা দ্বারা বোঝা যায় এই ছবিটা এডিট করা। কেউ তোমাকে ফাঁসানোর জন্য এই এডিট করা ছবিটা আরাফের ফোনে দিয়েছিল, আর আমি এটাও জানি এই কাজটা কে করেছে। অরিনের কথা শুনে আহান ছবিটাকে কয়েকবার জুম করে দেখলো। সত্যিই তো প্রথমবার দেখায় কেউ বুঝবে না এটা এডিট, কিন্তু কয়েকবার জুম করে দেখলে সত্যিই বোঝা যাবে এটা এডিট করা ছবি। আহান আবারও বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল, তোর বুদ্ধি আছে বোন, মানতে হবে, কিন্তু এই কাজটা কে করেছে?
অরিন একটা রহস্যময় হাসি দিল। আহান অরিনের এই হাসির মানে বুঝতে না পেরে বলল, হাসছিস কেন বল? বলছি, কিন্তু আমাদের সবার আগে অনন্যা আপুর বাকশক্তি ফিরিয়ে আনতে হবে, যে করে হোক। আহান কিছুক্ষণ কাচুমাচু করে বলল, অনন্যা বাকশক্তি ফিরে পেয়েছে? অরিন একটু জোরালো কণ্ঠে চিৎকার করে বলল, কি? আস্তে গাধি, এতটা থেকে এইভাবে চিৎকার করে? অরিন চুপ করে ফিসফিসিয়ে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। ও সরি, কিন্তু আরাফ যে বলল অনন্যা আপু অরিনকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আহান বলল, হ্যাঁ, অনন্যা বাকশক্তি ফিরে পেয়েছে, কিন্তু কি ভাইয়া? আহান অরণ্যার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা অরিনকে খুলে বলল। সব শুনে অরিন অবাকের শেষ পর্যায়ে। কেউ অনন্যা আপুকে মারার চেষ্টা কেন করবে ভাইয়া? সেটাই বুঝতে পারছি না। আমাদের সবার চোখের আড়ালে একটা বড় খেলা খেলছে অরিন। খুব শীঘ্রই সব খেলা শেষ হবে ভাই। কিন্তু কিভাবে? অরিন কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে থেকে বলল, আমাদের প্রতিপক্ষ খুব চালাক ভাইয়া, তাই আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। ওদের সাথে লড়াই করতে হলে বুদ্ধি দরকার। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের শত্রুপক্ষের মেইন টার্গেট আরাফ, এবং আমাদের শত্রু আমাদের চেনা কেউ হতে পারে। সেই শত্রুটা তুমি, আমি, অনন্যা আপু, আরাফ বা জিনিয়ার মধ্যে কেউ একজন। সেটা না হয় বুঝলাম, এখন কি করা যায় সেটা বল। আমাদের শত্রুপক্ষের নেক্সট প্ল্যান ফুলফিল করার আগেই আমাদের কিছু একটা করতে হবে। আমি যা যা বলি মনোযোগ দিয়ে শোনো, এবং সব কাজ আমাদের কালকের মধ্যেই করতে হবে। বলেই অরিন আহানকে কিছু একটা বলল। অরিনের কথা শুনে আহান থ মেরে আছে, হা করে অরিনের দিকে তাকিয়ে আছে। অরিন মুচকি হেসে বলল, বুঝতে পেরেছ? সময় কিন্তু বেশি নেই, মনে রেখো। আহান অবাক স্বরে বলল, তো ছোট মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসে? আহানের কথা শুনে অরিন একটু ভাব নিয়ে বলে উঠল, নাও হ্যাভ টু, বুঝতে হইব মিস্টার খান। যতই হোক খান বংশের মেয়ে বলে কথা, একটু বুদ্ধি না থাকলে চলে বলো? বলেই হেসে উঠল অরিন। আহানও মুচকি হেসে অরিনের মাথায় একটা গাঁটটি মেরে বলল, বেশি পাকা হয়ে গেছিস, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, কাল সব কাজ হয়ে যাবে। গুড নাইট। আহানও গুড নাইট বলে চলে গেল। আহান চলে যেতেই অরিন দরজাটা বন্ধ করে দিয়ে এসে ফোনটা হাতে নিয়ে জিনিয়াকে কিছু একটা মেসেজ করে ফোনটা রেখে একটু মুচকি হাসল। তারপর একটা রহস্যময় হাসি নিয়ে পড়ে উঠল, দ্য গেম ইজ ওভার। জিনিয়ার গোপন আস্তানায় একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে জিনিয়া। ওরা সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে 3-4টে গার্ড। সবার মুখে ভয় স্পষ্ট ফুটে উঠেছে। জিনিয়াকে চুপ করে থাকতে দেখে একটা গার্ড সাহস নিয়ে বলল, ম্যাম, আমাদের প্ল্যান চেঞ্জ হলো কেন? জিনিয়া গার্ডের কথা শুনে রাগী কণ্ঠে বলল, কোন কাজটা তোমাদের দিয়ে ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়েছে একটু বলো তো? মুখে মুখে যতই বড় বড় কথা, কাজের বেলা ঘোড়ার ডিম। জিনিয়ার কথা শুনে গার্ডটা কিছু বলতে গিয়েও ও থেমে গেল। জিনিয়াকে রেগে কথা বলতে দেখে জিনিয়া পাশেই দাঁড়ানো একটি ছেলে বলল, জিনিয়া, রেগে যাচ্ছিস কেন? শোন, রেগে গিয়ে কোনো কাজ করা মানে নিজের অজান্তে নিজের পায়ে মারা। ঠান্ডা মাথায় শত্রুপক্ষকে হারানোর রাস্তা খুঁজতে হয়, বুঝলি? জ্ঞান না দিয়ে তুই কিছু একটা কর। আমাদের হাতের বাইরে সব চলে যাচ্ছে, এত কিছু করেও কোনো লাভ হচ্ছে না। জিনিয়ার কথা শুনে ছেলেটা কপালে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, যেখানে তোদের সব ভাবনা শেষ, ঠিক সেখান থেকেই আমার ভাবনা শুরু। আমার আজকের প্ল্যানটা চেঞ্জ করতে বললি কেন? কারণ এখন যদি তোর আসল চেহারাটা সামনে চলে আসে, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে সব। তাহলে করবোটা কি? এখন কিছুদিন আমাদের শান্ত হয়ে থাকতে হবে, তারপর পরিস্থিতি বুঝে ঠিক জায়গায় ঠিক চালটা দিতে পারলেই খতম। বলেই ছেলেটা গার্ডদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, সবাই যে যার বাসায় যাও, পরে তোমাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হবে।
ছেলেটার কথা শুনে সব গার্ডরা একে একে চলে যেতেই ছেলেটা জিনিয়াকে কিছু একটা বলে চলে গেল। ওদের দুজনের মুখে শয়তানি হাসি। সকালে একটা বড় পুরনো ভাঙা ফ্যাক্টরির সামনে এসে অরিনদের গাড়ি থামতেই একে একে গাড়ি থেকে অরিন, জিনিয়া আর আহান নেমে দাঁড়ালো। জিনিয়া চারপাশটা একবার দেখে নিয়ে সন্দেহ ভরা কণ্ঠে বলে উঠল, সকাল সকাল আমরা এখানে কেন এসেছি আরু? অরিন জিনিয়ার পিঠে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, আজ আমার জীবনে সব থেকে আনন্দের দিন জিনিয়া। আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি পূর্ণ করব। আমার বেস্ট হিসেবে আমার পাশে থাকাটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। বলেই অরিন আহানের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে উঠল। অরিনের কথার আঁকা মাথায় জিনিয়া কিছুই বুঝতে না পেরে বলল, মানে কি আরু? কাল রাতে মেসেজ করে বললি তোর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই সকাল সকাল যেন তোর বাসায় চলে আসি। তাই সকাল হতেই আমি চলে আসলাম, কিন্তু এখন এখানে কেন নিয়ে এলি আমাকে? জিনিয়ার মনের মধ্যে কিছু অজানা ভয় কাজ করছে। অরিন জিনিয়ার কথা শুনে একটু মুচকি হেসে বলল, ভেতরে চল, তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। জিনিয়া কিছু বলার আগেই অরিন জিনিয়ার হাত ধরে ভেতরে নিয়ে চলে এলো। ভেতরে এসে অরিন জিনিয়ার হাত ছাড়তেই জিনিয়া বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি সব পাগলামি করছিস আরু? অরিন একটু হেসে হাত দিয়ে সামনের দিকে ইশারা করতেই জিনিয়া ও অরিনের হাত বরাবর সামনে তাকাতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সাথে সাথে সারা শরীর কাঁপতে শুরু করলো। নিজের অজান্তেই জিনিয়ার মুখে হাত চলে এলো, কারণ সামনে একটা চেয়ারে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে আরাফ। মাথাটা একদিকে হেলানো দেখে মনে হচ্ছে সেন্সলেস। আরাফের শরীরে কয়েকটা আঘাতের চিহ্ন ভেসে উঠেছে। আরাফের এমন অবস্থা দেখে জিনিয়া থরথর করে কাঁপছে। আরাফকে হারানোর ভয়টা জিনিয়াকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিচ্ছে। জিনিয়ার এমন অবস্থা দেখে অরিন একটু হেসে বলতে লাগলো, অনেক ভেবে আমি এই ডিসিশনটা নিয়েছি। আরাপ আমার সাথে যে জঘন্য কাজ করেছে তার একমাত্র শাস্তি মৃত্যু। মৃত্যু শব্দটা শুনতেই জিনিয়া কেঁপে উঠল। অরিন আবারও বলতে শুরু করলো, ওকে অনেক ভালোবাসি আমি, কিন্তু বেঈমানের কোনো ক্ষমা হয় না। যে মানুষ ঠকাতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজের সাথে নিজের ভালোবাসার মানুষটাকে খুন করে তার পাপের শাস্তি দিব আমি। খুন শব্দটা শুনতেই আরো একবার জিনিয়ার শরীরে ঝাঁকুনি সৃষ্টি করলো। জিনিয়া মুখ ফুটে কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। আমার আনন্দের মুহূর্তটাকে আমি তোর সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম জিনিয়া, তাই তোকে এখানে আনা। আশা করি তোর সব প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। জিনিয়া বিস্ফোরিত চোখে একবার আরাফের দিকে আর একবার অরিনের দিকে তাকাচ্ছে। অরিনের চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠেছে। জিনিয়া কিছু বলতে যাবে তার আগেই অরিন আহানের উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া। ভাইয়া বলতেই অহান পকেট থেকে একটা গান বের করে অরিনের হাতে দিতেই অরিন সাথে সাথে গানটা আরাফের দিকে তাক করে নিল। গানটা দেখেই জিনিয়ার আত্মা কেঁপে উঠল। জিনিয়া অনেক কষ্টে শক্তি সঞ্চয় করে ভয় জড়ানো কণ্ঠে বলল, না না, তুই এটা করতে পারিস না আরু। অরিন একবার জিনিয়ার দিকে তাকিয়ে জিনিয়াকে কিছু না বলে একটু মুচকি হেসে গানটা প্রেস করতেই চোখের পলকেই গান থেকে একটা বুলেট গিয়ে সোজা আরাফের বুকে লাগতেই আরাফের বুক থেকে তাজা রক্ত গলগল করে পড়তে শুরু করলো। জিনিয়া জোরে মুখে হাত দিয়ে বলল, আরাফ আরাফ। জিনিয়া আরাফ বলে চিৎকার করে দৌড়ে আরাফের দিকে ছুটে গেল। আরাফের নিস্তেজ দেহটা চেয়ারের সাথে পড়ে আছে। জিনিয়া আরাফের সামনে গিয়ে আরাফের গাল ধরে পাগলের মতো কান্না করতে করতে বলতে লাগলো, আরাফ আরাফ, চোখ খোলো, তাকাও আমার দিকে। আরাফ, তাকাও না, তোমার কিছু হবে না। আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। তোমার কিছু হতে দেব না আমি। এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। জিনিয়ার পাগলের মতো অবস্থা দেখে অরিন আর আহান দুজনেই কয়েক দফা অবাক। জিনিয়া হাউমাউ করে কাঁদতে লাগলো আর আরাফকে ঝাঁকাতে লাগলো। অরিন কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। জিনিয়ার এমন অবস্থা দেখে অরিন নিজেকে সামলাতে পারছে না। মন চাচ্ছে ছুটে গিয়ে জিনিয়াকে জড়িয়ে ধরে বলতে, দোস্ত, এইসব নাটক, তুই এতটা ভেঙে পড়িস না। কিন্তু কোন মুখে বলবে অরিন? এই সাজানো ফাঁদ যে জিনিয়ার জন্যই ছিল। অরিনের দু চোখ দিয়ে দরদর করে জল পড়ছে।
বেস্ট ফ্রেন্ড নামক মানুষটা অরিনকে এমনভাবে ঠকাবে সেটা অরিন কিছুতেই ভাবতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে জিনিয়ার কাণ্ড দেখছে অরিন। আহান অরিনের মনের অবস্থা বুঝতে পেরে অরিনের কাঁধে হাত রাখতেই অরিন চোখ ভর্তি চোখে আহানের দিকে তাকাতেই আহান চোখ দিয়ে অরিনকে সান্ত্বনা দিয়ে মাথা নাড়িয়ে কান্না থামাতে বলল। আহানের ভরসা পেয়ে অরিন চোখের জলগুলো দুহাতে মুছে নিয়ে জিনিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে পেছন থেকে জিনিয়ার কাঁধে হাত রাখতে জিনিয়া কান্নারত অবস্থায় অরিনের দিকে ঘুরে তাকালো। অরিনকে দেখেই হুট করে দাঁড়িয়ে গেল। জিনিয়া মুহূর্তেই ওর চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো। চোখ দুটো দেখে মনে হচ্ছে রাগে ফেটে যাচ্ছে। অরিন আগ বাড়িয়ে জিনিয়াকে কিছু বলতে যাবে, তার আগেই জিনিয়া রেগে দুহাত দিয়ে অরিনের গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে চেঁচিয়ে বলে উঠল, আমার আরাফের গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? বল, কে দিয়েছে? তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বলেই জিনিয়া আরো জোরে অরিনের গলা চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় আহান যেন থমকে আছে। অরিনের নিঃশ্বাস আটকে আসছে। দুহাত দিয়ে সামনে চেষ্টা করে যাচ্ছে জিনিয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে। আহান তাড়াতাড়ি গিয়ে জিনিয়াকে টেনে ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, জিনিয়া কি করছিস তুই? ছাড় অরিনকে, পাগল হয়ে গেছিস নাকি? ছাড় বলছি। আহান নিজের সমস্ত শক্তি দিয়ে জিনিয়াকে টেনে অরিনের থেকে ছাড়িয়ে নিল। জিনিয়া এখনো রাগে ফোঁস করছে। আহান ধস্তাধস্তি করে হাঁপিয়ে গেছে। আহান জিনিয়াকে ছাড়িয়ে নিতেই অরিন একাধারে কাঁদতে লাগলো। কাঁদতে ওর দম বন্ধ হয়ে আসছে। অরিন কাঁদতে কাঁদতে দেয়াল ঘেঁষে বসে পড়ল। অরিনের এই অবস্থা দেখে আহান দৌড়ে গিয়ে অরিনের সামনে বসে চিন্তিত কণ্ঠে বলে উঠল, বল, ঠিক আছিস তুই? পানি কে আছো? একটু পানি নিয়ে এসো প্লিজ। অরিনের কাশির জন্য কিছু বলতেই পারছে না। আহান যেই পানি আনার জন্য উঠতে যাবে অমনি পানি ভর্তি গ্লাস কেউ এগিয়ে দিল ওদের দিকে। অরিন আর আহান দুজনেই উপরে তাকিয়ে দেখে অনন্যা দাঁড়িয়ে আছে। আহান অনন্যার দিকে তাকাতেই অনন্যা বলে উঠল, তাড়াতাড়ি পানির গ্লাসটা ধরো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আহানও সময় না বাড়িয়ে তাড়াতাড়ি পানির গ্লাসটা নিয়ে অরিনের হাতে দিতেই অরিন একদমে পুরো গ্লাস খালি করে দিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লো। এতক্ষণে অরিন নিজের দেহে প্রাণ ফিরে পেল। এদিকে অনন্যাকে কথা বলতে দেখে জিনিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জিনিয়া অবাক চোখে অনন্যার দিকে তাকিয়ে আছে। অরিন টলমলো চোখে একবার অনন্যার দিকে আর একবার আহানের দিকে তাকাচ্ছে। অনন্যা আর আহান দুজনেই অরিনের মনের অবস্থা বুঝতে পারছে। অরিনকে শান্ত হতে দেখে আহান রেগে জিনিয়ার সামনে গিয়ে কড়া গলায় বলে উঠল, অরিনকে আঘাত করার কারণ কি জিনিয়া? জিনিয়া আহানের কথায় একবার অরিনের দিকে আর একবার আরাফের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, 2 বছর ধরে আরাফকে পাগলের মতো ভালোবেসে এসেছি, আর দেখুন এই যে আপনার পেছনে সেই আরাফের নিস্তেজ প্রাণহীন দেহটা পড়ে আছে। যাকে পাওয়ার জন্য এত বড় প্ল্যান করলাম, সে আরাফের মৃতদেহ পড়ে আছে আমার চোখের সামনে। কি করে সহ্য করবো আমি? বলুন, কি করে? উত্তর দেন। চিৎকার করে জিনিয়া কথাগুলো বলে উঠল। অরিন আর অনন্যা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে জিনিয়ার দিকে। জিনিয়ার কথা শুনে অরিনের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অরিন চুপচাপ গিয়ে জিনিয়ার সামনে দাঁড়িয়ে জিনিয়ার চোখে চোখ রাখতেই জিনিয়ার চোখ নামিয়ে ফেলে। অরিন কিছুক্ষণ জিনিয়ার দিকে তাকিয়ে থেকে ঠাস করে জিনিয়ার গালে একটা থাপ্পড় মেরে বসলো। হুট করে গালে থাপ্পড় পড়ায় জিনিয়া গালে হাত দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করতেই অরিন আবারও আর একটা থাপ্পড় মেরে বসলো। এত সবকিছু তুই করেছিস? জিনিয়া রাগে ফিটে পড়ে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আমি করেছি। শুনতে পেরেছিস? সবকিছু আমি করেছি। আহান আর অনন্যার মাঝে আমি ফাটল সৃষ্টি করেছিলাম। অনন্যাকেও আমি মারার চেষ্টা করেছিলাম, কিন্তু তার ভাগ্য ভালো, সে বেঁচে গেছে। সেদিন হোটেলেও আমি ডেকেছিলাম অনন্যাকে, ইচ্ছে করে অসুস্থ হওয়ার নাটক করেছিলাম। আরাফের কানেও বিষ ঢেলেছিলাম, এডিট করে ছবি পাঠিয়েছিলাম। আরাফকে পুরো বিষয়টা এমনি ভাবে বুঝিয়েছিলাম যাতে করে আরাফ ভাবে সব দোষ আহানের, আর আহানের জন্যই অনন্যা বাকশক্তি হারিয়ে ফেলেছে। আরাফের মনে প্রতিশোধ আগুন আমি জ্বালিয়েছিলাম যাতে করে আরাফ প্রতিশোধের নেশায় পাগল হয়ে তোর সাথেও সেম কাজ করে, আর তুই তিলে তিলে শেষ হয়ে যাস। তোকে কিডন্যাপও আমি করিয়েছিলাম। সো ইচ্ছে করে আরাফকে ফাঁসিয়েছি যাতে তুই ভুল বুঝে আরাফের থেকে দূরে সরে যাস। সবকিছু আমার প্ল্যান মাফিক হয়েছে, আর তুই কি আজ আমার এতদিনের সমস্ত পরিশ্রমকে এভাবে ডুবিয়ে দিলি? তোকে তো আমি কিছুতেই বাঁচতে দেবো না, কিছুতেই না।
বলেই জিনিয়া রাগে ফোঁসফোঁস করতে লাগলো। সব শুনে অরিন, আহান, অনন্যা তিনজনই থমকে আছে। অরিন রাগে জিনিয়ার গালে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল। জিনিয়া রেগে গিয়ে সেই অরিনের গালে থাপ্পড় মারতে যাবে, তখনই কেউ ওর হাতটা ধরে ফেলে। হঠাৎ কেউ হাত ধরে ফেলায় জিনিয়া পাশে ফিরতেই যেন আকাশ থেকে পড়ল। কারণ জিনিয়ার পাশেই আরাফ দাঁড়িয়ে আছে। আরাফকে দেখে মনে হচ্ছে একদম সুস্থ, কিন্তু অরিন তো কিছুক্ষণ আগেই ভাবতেই জিনিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। আরাফ জিনিয়ার হাতটা রেখে ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে উঠল, ওর গায়ে আর একবার হাত ওঠানোর চেষ্টা করলে তোমার এই হাত আমি ভেঙে ঘুরিয়ে দেবো, মাইন্ড ইট। গাইস, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, আর পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে পরবর্তী পার্টটি আপনি শুনতে পারেন। তো গাইস, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবাই ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন।